তো সবাইকে স্বাগতম আজকে আমাদের ক্লাসে। আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের ক্লাস 3, ক্যালকুলাসের ক্লাস 3। সো অলরেডি ক্লাসটাতে আমরা অর্ধেক শেষ করেছিলাম। সেটা হচ্ছে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করছিলাম। আমরা গ্রাফের প্রপার্টিজ গুলোকে জাস্ট নামগুলো জেনেছি। আহ, আচ্ছা, আমি আবারও বলি, এই প্রপার্টিজ গুলো মানে হচ্ছে জাস্ট এগুলাই যে বিষয়টা এমন না, এর থেকে আরো অনেক আরো বেশ কিছু প্রপার্টিজ আছে। বাট তোমাদের জন্য বেসিক এই কয়টা লেভেল, মানে এই কয়টা প্রপার্টিজ যদি ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবা তুমি যে কোনো গ্রাফটাকে আসলে তুমি সহজে অ্যানালাইজ করতে পারছো। ওকে। সো জাস্ট মেজর মেজর কিছু প্রপার্টিস নিয়েই তোমাদের সাথে কথাবার্তা বলছি। আচ্ছা, তো দেন আমরা অলরেডি কি আইডিয়া পেয়েছি? আমরা স্লোপের আইডিয়া পেয়েছি। এবং যদি স্লোপের আইডিয়া পেয়ে যাই, স্লোপের মোটামুটি একটা ভালো আইডিয়া আছে, সেই হিসাবে আমরা এখন এই প্রপার্টিস গুলোকে আমরা যাচাই করতে পারি, এই প্রপার্টিস গুলো আমরা দেখে নিতে পারি অ্যাকচুয়ালি কি। তো ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে ইনক্রিজিং অথবা ডিক্রিজিং ফাংশন। তো একটা ফাংশন এটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, এটা বোঝার ওয়েটা কি? তো ফার্স্ট অফ অল, এই যে ইনক্রিজিং বা ডিক্রিজিং, এটাকে অ্যাকচুয়ালি আমি কিভাবে ডিফাইন করব, এটা তো দেখার বিষয়। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো ধরলাম এটা হচ্ছে একটা গ্রাফ। ফার্স্ট অফ অল, গ্রাফ আঁকার জন্য আমি প্রথমত অ্যাক্সিস এঁকেছি। তো এখান থেকে আমি একটা কার্ভ ড্র করি। ধরো কার্ভটা হচ্ছে এমন। ওকে। এটা একটা কার্ভ। আচ্ছা, তো এখন দেখো, এটা হচ্ছে আমার অরিজিন। অরিজিন। ওকে। সো এই কেসে আমাদের অরিজিন হচ্ছে 0,0, আর এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো এটাকে আমি পজিটিভ সাইন দিচ্ছি, এটা হচ্ছে নেগেটিভ। ওয়াই হচ্ছে এখানে কি পজিটিভ, পজিটিভ, এবং এখানে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, সো এখানে আমরা কি দেখতে পারি, যে আমি জিরো থেকে যত আমি কোন দিকে যাচ্ছি, রাইট সাইডে যাচ্ছি, আমি ডান দিকে যাচ্ছি, আমাদের ওয়াই এর ভ্যালু কিন্তু তত বেশি বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। আচ্ছা, সো এই যে দেখো, এটাকে ওয়াই অ্যাক্সিস বলছিলাম, তাই না? আর এটাকে আমি এক্স বলছি। সো ওয়াই অ্যাকচুয়ালি কি? ওয়াই অ্যাকচুয়ালি হচ্ছে এফ অফ এক্স, দ্যাট মিনস এক্স একটা ফাংশন। আচ্ছা, ঠিক আছে। তো ফাংশনটা যদি এমন হয় 5x+3, আমি এই একটা ফাংশনে শুরু থেকে কথা বলছি, সহজ একটা ফাংশন। তো এইটা দেখো, তুমি এক্স এর ভ্যালু যত বাড়াবে, সো এক্স এর ভ্যালু ফার্স্ট অফ অল 0 করো, 0 করলে 3 আসবে। এক্স এর ভ্যালু 1 করো, 1 করলে 8 আসবে। 2 করো, 2 করলে দেখবে 13 আসবে। দেন তুমি যদি 3 করো, দেখবে আই গেস 18 আসবে। ওকে। তো এইভাবে দেখো, প্রত্যেকটা কেসে কিন্তু আসলে এই যে ভ্যালুগুলো কিন্তু আসলে কি বৃদ্ধি পাচ্ছে। আর যদিও মানে এই কার্ভের ফাংশন কিন্তু আসলে এটা না, এটা কিন্তু একটা স্ট্রেট লাইনের ফাংশন। সো এটা একটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করছি। তো এই দেখো, যখন আমি এই গ্রাফের কথা বলছি, এইটা কি আসলে এক্স, যখন যত আমি ডানের দিকে যাব, তত কিন্তু এটা আসলে ওয়াই এর ভ্যালুগুলো বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি এটাকে বলতে পারি একটা ইনক্রিজিং ফাংশন। ওকে। সো ইনক্রিজিং ফাংশন। তো এখন দেখো, ওর যে অ্যাকচুয়ালি এই কথাটা, যে এক্স যদি আমি যত ডানে যাব, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসলে বৃদ্ধি পাবে। হুম। তো এই যে বিষয়টা, এটাকে কিভাবে আমি ম্যাথমেটিক্যালি ভালো করে বলতে পারি? তো এটার জন্য আমরা স্লোপের আইডিয়াটা ইউজ করতে পারি। সেটা কিভাবে? ধরো, এখানে যে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম, এই একটা পয়েন্ট এখানে আমি দেখার চেষ্টা করি। সো এই পয়েন্টে আমি ধরো টেনজেন্ট ড্র করব। সো তোমরা অলরেডি জানো একটা কার্ভের ক্ষেত্রে, আহ আচ্ছা, এটা মোটামুটি এখানে হয়ে গেছে, এটা চলবে। ওকে। তো একটা কার্ভের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এটা একটা আসলে কোনো স্ট্রেট লাইন না, তাই এখানে যে কোনো একটা পয়েন্টের যে টেনজেন্ট গুলো হবে, সেই টেনজেন্টের যে স্লোপ, এটা অ্যাকচুয়ালি ওই পয়েন্টের স্লোপ হবে। ওকে। তো এখান থেকে তোমাদের একটা কোয়েশ্চেন হতে পারে, যে একটা কার্ভের ক্ষেত্রে তো আসলে অনেকগুলো পয়েন্ট থাকবে, তো প্রত্যেকটা পয়েন্টের স্লোপও তো অ্যাকচুয়ালি ভিন্ন, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টের স্লোপ কিন্তু ভিন্ন। বাট এই যে দেখো, এই টোটাল কার্ভ এর ফাংশনটা যদি ধরো এফ অফ এক্স হয়, এই যে ফাংশনটা আছে, এর ফাংশনটা যদি এফ অফ এক্স হয়, ওকে, তাহলে ওর যে স্লোপ হবে, স্লোপটাও অ্যাকচুয়ালি একটা ফাংশনই হবে, জি অফ এক্স। ফাংশন হওয়ার মানে কি? দেখো, আমি যখন বলছি এফ অফ এক্স, তার মানে হচ্ছে এটা, এখানে আমি এক্স এর যা যা ভ্যালু বসাবো, এর জন্য নির্দিষ্ট কোন একটা ওয়াই এর ভ্যালু পাবো। সো কাইন্ড অফ ওয়াই এর অনেকগুলো ভ্যালু পাওয়া পসিবল ছিল নর্মালি, সেটাকে আমি কিছুটা কি, কোন একটা কাইন্ড অফ একটা রুল সেট করে দিয়ে, আমি কিছু লিমিটেশন দিয়ে ওইটা একটা ফিক্সড মান বের করে দিয়েছি, যে এই এক্স এর ভ্যালু যাই হবে, এটা অল টাইম এই কার্ভের উপরই ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবে। এই টাইপের কিছু একটা। তার মানে আমি এটাকে আরেকভাবে বলতে পারি, আমি একটা নির্দিষ্ট প্যাটার্নে নিয়ে এসেছি। তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে যে স্লোপটা বের হবে, সেই স্লোপটাও কিন্তু আলটিমেটলি কোনো না কোনো একটা প্যাটার্নই থাকবে। ওকে। র্যান্ডম কিছু হবে না।
সো এই যে দেখো, এই এফ অফ এক্স থেকে কিভাবে জি অফ এক্স পাওয়া যায়, এটা যদি বুঝতে চাও, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে ডেরিভেটিভ মানে ক্যালকুলাসের আইডিয়া। ওকে, সো আমরা আস্তে আস্তে এখানে অ্যাপ্রোচ করব। তো ফার্স্ট অফ অল আমরা এখন ক্যালকুলাসে না যাই, ফাংশনেই থাকি। তো এখন দেখো এইটা, এখানে এই যে টেনজেন্ট, ওকে, আচ্ছা, সো এই টেনজেন্ট থেকে আমি কিভাবে এই পেতে পারি, আম, আমার যে স্লোপ এটা পেতে পারি, আমি দুইটা ওয়েতে পেতে পারি। এই টেনজেন্টের উপর আমি যে কোনো দুইটা পয়েন্ট সিলেক্ট করতে পারি। ধরো এখানে আমি এই একটা পয়েন্ট সিলেক্ট করলাম, আর এখানে আমি এই একটা পয়েন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, তো এই পয়েন্টগুলো থেকে এখন আমি কি করব, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব, যেখানে এই যে দুইটা সাইড থাকবে এটা আসলে ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিসের প্যারালাল থাকবে, আর হরিজন্টাল অ্যাক্সিসের প্যারালাল থাকবে। ওকে, অনুভূমিকের সাথে প্যারালাল এবং উলম্বের সাথে প্যারালাল হবে। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো, এই ট্রায়াঙ্গেলের এই যে সাইডটা, এটাকে আমরা ডেল ওয়াই বলছি। ওকে, এটাকে আমি ডেল ওয়াই বলছি। ওকে, ডেল ওয়াই, আর এটাকে আমি ডেল এক্স বলছি। তাহলে আমি স্লোপ পেয়ে যাব ডেল ওয়াই বাই ডেল এক্স। আচ্ছা, তো এখানে আসলে ওয়াই এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু কি, এটা তো আমরা জানি না। তো এখানে আমি আসলে ভালোভাবে এটা কোনো মান বের করতে পারছি না। তবে এখানে আমি কিছু বৈশিষ্ট্য বলতে পারি, সেটা কেমন? আমরা দেখতে পাচ্ছি যে এক্স এটা অ্যাকচুয়ালি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, বা আসলে কোয়াড্রেন্টের থেকে ভালো হবে আমি যদি এভাবে বলি যে ওয়াই এটা অ্যাকচুয়ালি উপরের দিকে আছে, এবং এক্সটাও ডানের দিকে আছে। হুম, আচ্ছা, তো আচ্ছা, এক্স নিয়ে একটু আমাদের কনফিউশন হতে পারে, আমরা এক্স কে আবার ডান বাম এইভাবে না বলে জাস্ট ওয়াইটার উপর একটু ফোকাস করি। ওয়াই দেখো কোথায় আছে, ওয়াই উপরের দিকে আছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে তাহলে বলতে পারি যে এই ওয়াই যদি এক্সটাকে আমি পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে ওয়াইটা উপরে দিকে থাকা মানে পজিটিভ, তার মানে টোটাল জিনিসটা হচ্ছে পজিটিভ। তবে এইভাবে আসলে আমি মাত্রই বললাম যে দেখো, এক্স কে তুমি ডানে নিতে পারো বামে নিতে পারো, সেখানে একটা কনফিউশন অ্যারাইজ হয়, তাই না? তো এই কনফিউশনটাকে ঠিক করার জন্য আমরা আসলে এইভাবে বলি না, আমরা কিভাবে বলি, আমরা বলি যে দেখো, তো আমরা তো অলরেডি একটা জিনিস জানি ট্রিগোনোমেট্রি ইউজ করে, যখন এই যে স্ট্রেট লাইন থাকে সেটা এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, ওকে, এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা, দেখো তো এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা এটার এটা হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, সো এটা জিরো থেকে বড়, মানে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি, থিটা একটা লিমিট আমি দেখে বলতে পারছি, থিটা লিমিটটা হচ্ছে জিরো থেকে বড়, এবং সেটা পাই বাই টু, দ্যাট মিনস 90 ডিগ্রি থেকে ছোট। তো পাই মানে হচ্ছে পাই রেডিয়ান, রেডিয়ান ইউনিটে পাই ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, পাই রেডিয়ান যে কথা, 180 ডিগ্রি একই কথা। আবার এছাড়া পাই জাস্ট একটা ভ্যালু হিসেবে, এটা 3.1416, যেন এখান থেকে অনেক ভ্যালু আছে, আমি সবগুলো আমি জানি না আসলে, জাস্ট এই কয়টাই জানি। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে পাই মানে কিন্তু আসলে এখানে ভ্যালুটা না, এখানে মানে হচ্ছে 180 ডিগ্রি, এটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো তোমরা যেহেতু আসলে জুনিয়র, তো এই অনুসারে আমি তোমাদেরকে যতটুকু ডিটেলস বলা পসিবল বলে দিচ্ছি। তো এটা যদি হয়, তো তোমরা দেখবে এই কেসে টেনজেন্টের যে ভ্যালু সেটা অল টাইম, মানে ট্যান থিটা এর যে ভ্যালু, ট্যান থিটা ভ্যালু, এটা অল টাইম পজিটিভ হয়। ওকে, আচ্ছা, তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি, যেহেতু এখানে প্রত্যেকটা, আমি যদি আরো কিছু পয়েন্ট নিই, তোমাদের জন্য আরো কিছু পয়েন্ট নেওয়ার চেষ্টা করি, ধরো এখানে একটা পয়েন্ট নিচ্ছি, তো এখান থেকে এভাবে আঁকার চেষ্টা করি। ওকে, সো আচ্ছা, এটা যদিও এখানে ইন্টারসেক্ট করছে, বাট আমার কথা হচ্ছে এই পয়েন্টের জন্য আমি জাস্ট এভাবে ড্র করি। ওকে, এখানে ইন্টারসেক্ট করতে পারে, বাট জাস্ট এই একটা পয়েন্টের জন্য ও কিন্তু এটা একটা টেনজেন্ট। ওকে, সো এটা যখন আবার এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করবে, তখন তো তার অ্যাঙ্গেলটা দেখো, সেটা কিন্তু আলটিমেটলি 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। ওকে, আবার আমি যদি এখানে একটু চিন্তা করি এভাবে, এটা আলটিমেটলি 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। আচ্ছা, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা কেসেই আমার যে স্লোপের ভ্যালু সেটা হচ্ছে পজিটিভ। তো স্লোপের ভ্যালু যদি পজিটিভ হয়, আমরা অলরেডি জানি এটা সেটা ইনক্রিজিং ফাংশন, তাহলে আমি এখান থেকে বলতে পারি ইনক্রিজিং ফাংশন কখন হবে, যখন স্লোপ এম এটা হচ্ছে পজিটিভ হবে। ওকে, তাহলে ডিক্রিজিংটা কি হবে তোমরা আইডিয়া করতে পারছো, তাই না? আচ্ছা, তো আমরা এখানে আরেকটা আইডিয়া, আরেকটা আমরা এক্সাম্পল দেখি এখান থেকে। আমরা বলতে পারি এভাবে। ওকে, আমি অ্যাক্সিস ড্র করলাম, এখানে চলো একটা গ্রাফ ড্র করি, গ্রাফটা হচ্ছে এই ধরনের কিছু একটা গ্রাফ। তো একটু ছোট করি, এই টাইপের। আচ্ছা, তো এখন দেখো, তুমি এই 0 পয়েন্ট থেকে যত তুমি ডান দিকে যাচ্ছ, ওয়াই এর ভ্যালু কিন্তু ততই কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, আই গেস তো এখন আর তোমাদেরকে আসলে ধরে ধরে বোঝানো লাগবে না, তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি বলে ফেলতে পারি এটা অ্যাকচুয়ালি কি, ডিক্রিজিং ফাংশন। ওকে,
সো এটা একটা ডিক্রিজিং ফাংশন। তো ডিক্রিজিং ফাংশন যদি হয় তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আমি এটা স্লোপ ট্রাই করে দিতে পারি, স্লোপটা কি হয়। আচ্ছা, স্লোপ যদি আঁকতে হয় আমি কিভাবে আঁকতে পারি, ধরো এই পয়েন্টটা আমি একটা, এই পয়েন্ট আমি একটা স্লোপ আঁকার চেষ্টা করছি। তো এটা একটা স্লোপ হলো। আচ্ছা, আমি আরেকটা স্লোপ আঁকার চেষ্টা করছি ধরো এই পয়েন্টটাতে। সো আচ্ছা, ওই এক্স্যাক্টলি ওই পয়েন্টটাতে হয়নি, একটা কাজ করি। ওকে, সো দেখো সেট করে দিলাম, ধরো এইখানে একটা স্লোপ আঁকলাম। তো এভাবে আরো অনেকগুলোই স্লোপ আঁকা যাবে। আচ্ছা, তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, আমি যদি এটা এক্সটেন্ড করি এটা কিন্তু আসলে এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করছে। এখন যদি বলি অ্যাঙ্গেলটা কেমন হয় একটু দেখার চেষ্টা করি, তোমরা অ্যাঙ্গেলটা দেখবে এইটা অবশ্যই কি এন্টি ক্লকওয়াইজ নিতে হবে। আমি যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা আসলে জিরো থেকে ছোট, সরি জিরো থেকে বড়, পাই/2 থেকে ছোট, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। বাট এভাবে তো আমাকে এইভাবে আমরা করব না, কারণ বাই ডিফল্ট আমাদেরকে ধরে নিতে হবে এইটি ক্লকওয়াইজ। তো আমি যখন এইটি ক্লকওয়াইজ এটাকে কাউন্ট করব, সেটা দেখো অবশ্যই 90 ডিগ্রি বড়। তো আমি এখানে যদি থিটা ধরি, এই যে থিটা আছে, এই থিটাটা আসলে কার থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। ওকে, পাই/2 থেকে বড়। সো এভাবে তোমরা বলতে পারো এটা জাস্ট পাই থেকে ছোট। ওকে, পাই থেকে ছোট। এখন জিরো হলে কি হয়, পাই হলে কি হয়, এগুলো আমরা একটু পরে দিচ্ছি। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা কি এটাও একদম সেম, এই লিমিটেই থাকবে। তো এই ক্ষেত্রে যখন হয় তখন যে টেনজেন্টের ভ্যালু, দ্যাট মিনস ট্যান থিটার ভ্যালু, সেটা কি হবে, নেগেটিভ হবে। ওকে, তো এটার ভ্যালু আসতে পারে, তোমার বাই ক্যালকুলেটর তোমরা দেখে নিতে পারো, বা এটার ট্রিগোনোমেট্রি বিভিন্ন ইউটিউবে অ্যাভেলেবল বিভিন্ন স্ট্যান্ডার্ড মান আছে। 30 ডিগ্রি হলে কি হয়, 45 ডিগ্রি হলে কি হয়, 60 ডিগ্রি হলে কি হয়, সেখানে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট এটাই বলছি যে যদি এটা এখান থেকে আসে তাহলে সেটা নেগেটিভ হয়ে যায়। তার মানে ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে স্লোপটা কি হবে, নেগেটিভ হবে। তো এখান থেকে আমি এটা আইডিয়া করতে পারি যে ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে আমার যে স্লোপ হবে সেটা হচ্ছে নেগেটিভ। সো আই গেস আমরা এতটুকু মোটামুটি ভালো বুঝতে পেরেছি। তো আমি তোমাদের এখন বললাম যে আচ্ছা আমরা চলো এটা দেখার চেষ্টা করি যে এই অ্যাঙ্গেলটা যদি আহ পাই হয় তখন কি হবে, আর যদি জিরো হয় তখন কি হবে। আচ্ছা, তো এখানে একটা বোঝানোর ভালো একটা ওয়ে হচ্ছে, এভাবে দেখাতে পারি যে 1/0, ওকে, 1 এখানে যে কোনো সংখ্যা হতে পারে, বাট সামথিং/0, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাপ্রোচেস টু ইনফিনিটি। সো এটাকে আমরা ইনফিনিটি বলি, কখনো আনডিফাইন্ড লিখি, বা কখনো আমি আনডিটারমাইন্ড বলি। বাট এখানে আসলে কিছু সূক্ষ্মগত পার্থক্য আছে, বাট এই পর্যায়ে আমরা এই জিনিসটাকে আপাতত সেম ধরে নিচ্ছি। আচ্ছা, তো এরপরে কি হতে পারে, বা এখানে আমরা এটা বুঝে নেব যদি ই থাকে 1/0 থাকে সেটাকে আমরা ইনফিনিটি লিখবো। ওকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ম্যাথমেটিক্সে এটা আমাদের লিখতে হয় যদি কোথাও আমরা জিরো দেখি দেখি, এবং যদি বুঝতে পারি যে এখানে আসলে 1/ইনফিনিটি করলে আমার জন্য সুবিধা হবে, তাহলে আমি 1/ইনফিনিটি করে নিই। ওকে, আচ্ছা, বা যদি দেখো কোথাও জিরো থাকে, জিরোটাকে আমরা 1/ইনফিনিটি, সরি 1/0 এটা লিখে ফেলি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বিভিন্ন এক্সপ্রেশন সলভ করার জন্য। আচ্ছা, এটা একটা হতে পারে, একটা কি হতে পারে 0/সামথিং, 0/1 দিয়ে দেখাচ্ছি, এটা আলটিমেটলি জিরো। ওকে, তো এটা যদি তোমরা জানো তাহলে কি বলতে পারো, দেখো যে ট্যান থেটা, এইটা অ্যাকচুয়ালি ডেফিনেশন আছে। সো বাই ডেফিনেশন তোমরা এটাও প্রুভ করতে পারবে, জাস্ট ই দেখে চিত্র দেখে প্রুভ করতে পারবে, এটা হচ্ছে সাইন থেটা বাই কস থেটা। সো এখান থেকে আমি সাইন থেটা দুইটা ভ্যালু দেখার চেষ্টা করি, যে সাইন কস জিরো, এটা মানে হচ্ছে 1, সাইন জিরো, এটা মানে হচ্ছে জিরো। একইভাবে আমি যদি বলি কস 90, এটা মানে হচ্ছে জিরো, সাইন 90, এটা মানে হচ্ছে 1। তো আমি এখানে ম্যাথমেটিক্যালি এভাবে বোঝানোর চেষ্টা করছি। এখন দেখো আমি যদি বলি ট্যান থেটা, ট্যান জিরো, ট্যান জিরো মানে কি হবে, ট্যান জিরো মানে দেখো সাইন জিরো হবে, কস জিরো হবে। তো সাইন জিরো যদি উপরে হয় মানে 0/1 হয়ে গেল, 0/1, সো আলটিমেটলি জিরো আসবে। তাহলে বুঝতে পারছো যদি আমি 1090 লিখি সেটা কি হবে, সেটা ইনফিনিটি হয়ে যাবে। ওকে, এইটা একটা অ্যাপ্রোচ বোঝানোর জন্য তোমাদের। এটা হচ্ছে তোমরা ফিগার দেখে মানে চিত্র দেখেই বলতে পারো। ওকে, সো আই গেস এটা বুঝতে পেরেছো, যদি 10/0 এটা কি হয়, এটা হলে জিরো হবে, 10/90 হলে ইনফিনিটি হবে। তো এখান থেকে তাহলে বলতে পারি যে স্লোপের ভ্যালু, যদি থেটা থেটা যদি জিরো হয় তখন স্লোপ হবে জিরো। থেটা ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখন স্লোপ কি হবে, স্লোপ হবে ইনফিনিটি, এটা হবে ইনফিনিটি। ওকে, আচ্ছা, তো আমি দেখার চেষ্টা করি তো থিটার ভ্যালু কোনটা। যখন জিরো হচ্ছে তখন এটা অ্যাকচুয়ালি জিরো হওয়া মানে কি, সেটা এক্স অ্যাক্সিসের সাথে কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন এক্স অ্যাক্সিসের উপর দিয়ে যে লাইনটা যাবে সেটাও কিন্তু জিরো, আবার এটার সাথে প্যারালাল যে লাইনটা যাবে
ওর অ্যাঙ্গেলও কিন্তু আসলে আলটিমেটলি জিরো। ওকে, তো আমি এখানে প্যারালাল লাইন নিচ্ছি বোঝানোর জন্য। তো প্যারালাল লাইন যদি নেই তাহলে আমি বলতে পারি এই যে লাইনটা আছে এই লাইনের স্লোপ কি হবে, এই লাইনের স্লোপটা হচ্ছে জিরো, এই লাইনের স্লোপ হচ্ছে জিরো। ওকে, তো আমি এখানে আরেকটা লাইন আঁকতে পারি, সেটা হচ্ছে একদম ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল হলে ও কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দেখো ওটা কিন্তু আসলে ঠিকই 90 ডিগ্রি ক্রিয়েট করছে। 90 ডিগ্রি হওয়া মানে কি, 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে ওর যে স্লোপ হবে সেই স্লোপটা হচ্ছে ইনফিনিটি। সো আমি একই কথা বারবার ধরে বলছি বোঝানোর জন্য। তো তোমরা এই কথাগুলো বুঝতে পেরেছো। ওকে, এগুলো আমাদের একটু পরেই কাজে লাগবে। আচ্ছা, তো তাহলে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বুঝতে পেরেছি, এখান থেকে আমাদের স্লোপ কেমন হবে এটাও বুঝতে পেরেছি, এবং ট্যানজেন্টের যে বিষয়গুলো ছিল দ্যাট মিন্স আমাদের ট্যান ট্রিগোনোমেট্রি যে ট্যান থেটা এইখান থেকে আমরা কিছু আইডিয়া পেয়েছি। ওকে, এখন আমাদের কথা হচ্ছে টার্নিং পয়েন্টস এইটা কি অ্যাকচুয়ালি। সো টার্নিং পয়েন্টস ইজিলি যদি বলতে চাও, কোন একটা গ্রাফ গ্রাফ যখন আমি আঁকবো, আমি আবার এখানে অ্যাক্সিস ড্র করে নিচ্ছি। তো গ্রাফের মাঝখানে কোথাও একটা এমন কোন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টের পর থেকে টোটাল সবকিছু বিপরীত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি টার্নিং পয়েন্ট কি হয়, তুমি ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে আসলে, সেটাকে তোমরা টার্নিং পয়েন্ট বলছো, তাই না? আচ্ছা, সো এখানে টার্ন করবে, ধর আমি এখানে একটা গ্রাফ আঁকলাম। তো এই গ্রাফে দেখো তো কোথাও টার্ন হয়েছে কিনা, এটা আমার ফার্স্ট কোয়েশ্চেন। যে এখানে কোথাও কি টার্নিং হয়েছে, এটা আমাকে বের করতে হবে। সো একটু দেখার চেষ্টা করি। যদি আমি এই পয়েন্টের রেসপেক্টে কথা বলি, এই পয়েন্টের জন্য এটা এইদিকে যাচ্ছিল, উপরের দিকে উঠছিল, বাট এই পয়েন্টে পরে সেটা নিচের দিকে যাওয়া শুরু করেছে। ওকে, সো এটা আমি উপর নিচ কোথায় বলছি, যখন আমার রেফারেন্সটাকে আমি এইটা ধরেছিলাম, যে এটাকে আমি রেফারেন্স ধরে নিচ্ছি, এই লাইনটা, এই লাইনের রেসপেক্টে দেখো এটা উপরে উঠলো, উপর থেকে নিচে নামে চলে গেল। বাট আমি যদি এই লাইনের রেসপেক্টে চিন্তা করি, দেখো তো এটা এখানে উপরে ছিল, এখান থেকে এটা আরো উপরে, এখান থেকে এটা আরো উপরে, তাই না? সো আলটিমেটলি এটা উপরে উঠেই যাচ্ছে। তো তুমি কার রেসপেক্টে দেখছো সেটাও কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমি যখন বলছি এইটা, এটা দেখে মনে হতে পারে এটা একটা টার্নিং পয়েন্ট, বাট আমি যখন এটা দেখছি যে না, ও তো আসলে উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, সে উপরের দিকেই উঠছে, মানে একটা ইনক্রিজিং ফাংশন। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হতে পারে, আমি এখানে আরেকটা ফাংশন আঁকার চেষ্টা করি। ওকে, সো এখানে আমি আরেকটা ফাংশন আঁকার চেষ্টা করি। ধরো ফাংশনটা এই ধরনের কিছু। আচ্ছা, এটা হওয়ার মানে কি, মানে এটা হলে আমরা কি পেলাম, দেখো ফার্স্ট অফ অল এখান থেকে এটা নিচে আসছে, তাই না? এখানে আসতে আসছে ওর যে ডিরেকশন ছিল, এই পর্যায়ে কিন্তু ওর ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এখান থেকে আসছিল, এখান থেকে আবার সেই তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে এখানে চলে গেল। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখানে একটা কথা হতে পারে যে ইনক্রিজিং ফাংশন বা ডিক্রিজিং ফাংশন, সেটা আমরা কিভাবে বের করব? আচ্ছা ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন বা ডিক্রিজিং ফাংশন এটা বের করার জন্য আমরা কোনটার আইডিয়া নিয়েছিলাম, আমরা স্লোপের আইডিয়া নিয়েছিলাম। চলো আমরা এখানে স্লোপটা দেখে নিব। তো স্লোপ দেখার জন্য আমি ধরো এই পয়েন্টে আমি এই যে এই একটা পয়েন্ট ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টের আগে একটা স্লোপ নিব, এই পয়েন্টের পর একটা স্লোপ নিব। তো ফার্স্ট অফ অল আমি এই পয়েন্টে একটু আগে একটা স্লোপ নেওয়ার চেষ্টা করি। ওকে, তো সেই স্লোপটা এই ধরনের কিছু একটা হবে। ওকে, আচ্ছা, আর এখান থেকে যদি আমি এরপর একটা স্লোপ নেওয়ার চেষ্টা করি, সেটা এই ধরনের কোনো একটা স্লোপ হবে। ওকে, তো এখান থেকে তোমরা অলরেডি ক্লিয়ারলি বুঝতে পারছো যে কোনটা, কোন পার্টটুকু ইনক্রিজিং আর কোন পার্টটুকু ডিক্রিজিং। সো এই পয়েন্টের আগে ওর যে অ্যাঙ্গেলটা ছিল, দেখো ওর অ্যাঙ্গেলটা কি অবশ্যই 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড় হবে, তাই না? সো এটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, আমি এইভাবে লিখি। আর এইটা কি, এটা হচ্ছে স্মলার দেন 90 ডিগ্রি। ওকে, গ্রেটার দেন না স্মলার দেন। তো এখান থেকে তো আমি কি আইডিয়া পাচ্ছি যে এই পার্টটুকু, টার্নিং পয়েন্টের এই আগের পার্টটুকু, এটা ক্ষেত্রে আমার যে স্লোপ এমটা হচ্ছে নেগেটিভ, এটা ক্ষেত্রে স্লোপটা হচ্ছে পজিটিভ। তার মানে আগে এটা ডিক্রিজিং ফাংশন ছিল এই পর্যন্ত, আর এখান থেকে আবার একটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে। ওকে, সো তোমার মনে হতে পারে আচ্ছা আমরা তো এখান থেকে স্টার্ট করেছিলাম, এখান থেকে সেটা আলটিমেটলি কমেই যাচ্ছে। বাট বিষয়টা এমন না যে আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করেছি এবং এই পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে আমরা এভাবে দেখতে পারি যে এখান থেকে এ পর্যন্ত বেড়েছে, আবার এখান থেকে এ পর্যন্ত এসে কমেছে। ওকে, আচ্ছা, তাহলে টার্নিং পয়েন্টের স্লোপটা কি হয় এটা একটু দেখার চেষ্টা করি। তো আমি যখন টার্নিং পয়েন্ট আঁকার চেষ্টা করছি, দেখো তো এখানে একটা কি আসলো, এখানে একটা ভার্টিক্যাল সাইন চলে আসলো। ওকে, দেখছো? সরি, একটা ভার্টিক্যাল লাইন চলে আসলো যেটা হচ্ছে টেনজেন্ট। তো এই টেনজেন্টে তাহলে 90 ডিগ্রি হবে, তাহলে ওর যে স্লোপ, ওর স্লোপটা কি হবে, ওর স্লোপটা কি হবে তাহলে, ওর স্লোপটা হয়ে যাবে ইনফিনিটি।
ওকে। আচ্ছা, তো আমরা সেম কাজটাই করব। এই সেম একটা প্যারাবোলা নিব, এটাকে আমরা পরাবৃত্ত বলি। তো এটাকে আমরা একটা ভার্টিক্যাল প্যারাবোলা নিব। ওকে, এটা হচ্ছে সাইডওয়েজ প্যারাবোলা। সো এটা ভার্টিক্যাল প্যারাবোলা নেওয়ার জন্য আমি সেম কাজগুলো করি। দেখো, আমি এখানে আবার অ্যাক্সিস ড্র করব। তো আমি বারবার অ্যাক্সিস ড্র করছি। ওকে, তো এটা হচ্ছে আমার প্যারাবোলা। সো এটা মোটামুটি একটা ফিগার ড্র করেছি। তো এখানে আম, যে প্যারাবোলাটা আমি আঁকলাম, তো এটা হচ্ছে আমি টার্নিং পয়েন্ট, এটাকে আমি টার্নিং পয়েন্ট বলছি। তো টার্নিং পয়েন্টে দেখো টেনজেন্টটা ড্র করে এটা একটা হরিজন্টাল লাইন হলো। তাহলে ওর কি হবে, ওর স্লোপ হবে, এটা হচ্ছে 0। আর এখানে দেখো, তুমি আবার টেস্ট করে দেখতে পারো, এই যে এখানে যে স্লোপটা পাবে সেটা হচ্ছে ইনক্রিজিং, আবার এখানে যে স্লোপটা পাবে সেটা হচ্ছে আবার ডিক্রিজিং চলে আসবে। বুঝতে পেরেছো? তো আমার এখানে ইনক্রিজিং পার্টও আছে, ডিক্রিজিং পার্টও আছে। তো টার্নিং পয়েন্ট পাওয়ার জন্য আমার যেই ধরনের ফাংশন লাগবে, সেই ধরনের ফাংশন বোথ ইনক্রিজিং ফাংশন মানে ইনক্রিজিং পার্ট থাকা লাগবে এবং ডিক্রিজিং পার্ট থাকা লাগবে। যে কোনো একটা থাকলে কিন্তু আলটিমেটলি আমরা টার্নিং পয়েন্ট পাচ্ছি না। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা কি অবজারভেশন বলতে পারো। এবং এখান থেকে আমি টার্নিং পয়েন্টে যদি কিছু ডেফিনেশন দিতে চাই, তাহলে এটা বলতে পারি যে টার্নিং পয়েন্টের ক্ষেত্রে আমার যে স্লোপের ভ্যালু 0 হতে পারে, এবং স্লোপের ভ্যালু এটা ইনফিনিটি হতে পারে। বাট এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে আমরা যখন ক্যালকুলাসে যাব, তখন আমরা টার্নিং পয়েন্ট গুলো বের করব। বাট তখন আমরা শুধুমাত্র স্লোপটাকে 0 ধরে নিব। কারণ হচ্ছে ক্যালকুলাসে আমরা যা যা করি সবকিছু ফাংশন নিয়ে কাজ করি। এখন যখন আমি একটা ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি হয়, তখন সেই যে গ্রাফটা হয় সেটা আসলে কোনো ফাংশনের গ্রাফ হয় না, সেটা একটা রিলেশনের গ্রাফ হয়। বুঝতে পেরেছি? তো এটা আমি একটু পরেই বলার চেষ্টা করবো বা নেক্সট ক্লাসে বলবো। সো টিল দেন তোমরা একটু ট্রাই করে দেখতে পারো অ্যাকচুয়ালি ফাংশন আর রিলেশনের মাঝখানে পার্থক্যটা কি। এবং তোমাদের কাছে যেহেতু অলরেডি ভিডিওটা আছে, তোমরা দেখে নিতে পারো কেন আমি এটাকে রিলেশন বলছি, কেন এটাকে ফাংশন বলছি, আর কেনই বা ক্যালকুলাসে শুধুমাত্র ফাংশন নিয়ে আলোচনা করা হয় বলে আমরা শুধুমাত্র m = 0 এটাকে বেশি জোর প্রদান করব, বা ক্যালকুলাসে দেখবে এটা কি না হচ্ছে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে সিমেট্রি। সিমেট্রি এখান থেকেও বের করা যায়। সিমেট্রি কি? সিমেট্রি হচ্ছে দেখতে একই রকম হবে এমন কিছু একটা। আচ্ছা, তো এটার জন্য চলো আমরা কিছু এক্সাম্পল ফিগার দেখি। এই যে দেখো, এটা দেখো, এই যে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এটা ডানে যেমন ছিল, বামে ঠিক তেমনই আছে। এটা রেসপেক্টে এটা ডানে যেমন, এটা বামে তেমন। হ্যাঁ, কাইন্ড অফ একটা মিরর ইমেজ। বুঝতে পেরেছো? তো এটাকে আমরা সিমেট্রি বলছি। আরেক ধরনের সিমেট্রি হওয়া পসিবল, সেটা কি? ধরো এটাও সিমেট্রি। কিভাবে? ধরো তুমি এই পয়েন্টে আছো, এই পয়েন্ট থেকে তুমি এইদিকে ফেস করে আছো। আমি এটাকে একটা এভাবে দেখানোর চেষ্টা করি যে এখানে তুমি আছো। ওকে, সো তুমি এইদিকে ফেস করে আছো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার মানে তুমি এইদিকে ফেস করে আছো, এইদিকে ফেস করে আছো। তাহলে কি করবে? তুমি এখান থেকে হাতে ডানে যাবে, ডানে গিয়ে আস্তে আস্তে ডানে এবং সামনে যাওয়া শুরু করবে। ওকে, এই কথাটা এখানে থাক। এখন আমি কি করলাম? তোমাকে জাস্ট উল্টে দিলাম, তোমাকে এদিকে এদিকে দিয়ে দিলাম। ওকে, তো একটু উল্টা ড্রয়িং করতে হচ্ছে। তো এখানে দেখো আমি তোমাকে এদিকে দিয়ে দিলাম, এবং তুমি হচ্ছে এদিকে ফেস করে আছো। তাহলে তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, তুমি যখন উল্টা হবে তখনই কিন্তু তোমাকে আলটিমেটলি ডানে ঠিক একই সামনে ওই একই একটা রেশিও মেনটেন করে, হ্যাঁ, তো একইভাবে তোমাকে ডানে আগাতে হবে। এখানে তুমি যেভাবে ডানে আগাচ্ছিলে, এখানে সেম একইভাবে ডানে আগাচ্ছিলে। তার মানে এটা কিন্তু আসলে কি একটা সাদৃশ্যপূর্ণ কিছু। তার মানে এখানে একটা সিমেট্রি আছে। হ্যাঁ, এখানে একটা সিমেট্রি আছে। তো সিমেট্রি অ্যাকচুয়ালি কোন একটা পয়েন্টের রেসপেক্টে হতে পারে, কোন একটা লাইনের রেসপেক্টে হতে পারে, কোন একটা প্লেনের রেসপেক্টেও হতে পারে। তবে যেটা হয় যে আমাদের টোটাল, আমি যখন গ্রাফ আঁকার চেষ্টা করছি, প্রত্যেকটা গ্রাফ এখানে আমরা 2D নিয়ে আলোচনা করছি। সো 2D প্লেনে আমরা হাইয়েস্ট একটা লাইন নিয়েই তার সিমেট্রি দেখতে পারবো। যেমন এখানে একটা লাইন সিমেট্রি, যে এই লাইনের রেসপেক্টে এখানে যা আছে এখানে সেম একই হবে তাই আছে। কাইন্ড অফ, এই যদি কোনো একটা কাগজ হতো, কাগজকে আমি এই লাইন বরাবর ভাঁজ করে ফেলতে পারতাম। বুঝতে পেরেছো? তো এটা একটা সিমেট্রি। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা সিমেট্রি পেয়েছিলাম। তো সিমেট্রি মোটা দাগে দুই ধরনের হতে পারে। সো এটা হচ্ছে পয়েন্ট সিমেট্রি, পয়েন্ট, এটা হচ্ছে লাইন। সো যখন লাইন হবে তখন সেটা হবে একটা ইভেন ফাংশন। ওকে, ইভেন ফাংশন হবে। তো এটা আমরা একটু পরে বুঝবো। আবার যখন পয়েন্ট হবে সেটা একটা অড ফাংশন হবে। ওকে, এটা আমরা একটু পরে বুঝবো। আর এখানে যে বাকি দুইটা আছে আমাদের,
প্রপার্টিজ আছে, সেটা আমরা যখন একটু আগে দেখলাম না যে আমাদের কিছু এক্সাম্পল আছে গ্রাফের, সেই গ্রাফের এক্সাম্পল গুলো দেখার সময় আমরা এই বিষয়গুলোকে আহ বুঝে ফেলবো, এটা আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, তো এখন হচ্ছে আম, এখানে এক্সাম্পল গ্রাফে তোমাদেরকে আসলে স্ট্রেট লাইন নিয়ে কিছু কথাবার্তা না বললেই না, অলরেডি কিছু বলেছি, আরো কিছু বলা উচিত। ওকে, সো আমরা এখন একটু স্ট্রেট লাইন নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো স্ট্রেট লাইন পড়ার আগে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে একটা কনসেপ্ট সম্পর্কে বলি, সেটা হচ্ছে লোকাস। ওকে, লোকাস অ্যাকচুয়ালি কি? লোকাস হচ্ছে সোজা কথা বলতে গেলে একটা পথ। তো এটাকে আমরা একটা পথ বলতে পারি, ইটস এ পাথ। তো এটা কি? কার পাথ? পাথ অফ আ মুভিং পয়েন্ট। সো একটা পয়েন্ট সে যখন মুভ করবে, সে ঠিক যেই পয়েন্ট দিয়ে যাবে, মানে যেই পথে যাবে, সেটাকে আমি একটা পাথ বলবো। ওকে, তো এটার প্রয়োজনটা কেন? বিশেষ করে কাইনেমেটিক্সে বেশ কিছু প্রবলেম আছে, সেখানে দেখবে যে কোনো রকম ভাবে কোনো একটা অবজেক্ট সেটা মুভ করছে, তো সেখান থেকে তোমাকে লোকাস বের করতে বলা হয়। ওকে, বা এনিহাউ তুমি যখন প্রবলেমটা সলভ করবে, সলভ করার মাঝে তুমি যদি লোকাসটা বের করতে পারো, তাহলে তুমি সলভ করতে পারবে। আদারওয়াইজ যদি লোকাসটা বের করতে পারো, তাহলে যেই সলিউশনটা করবে সেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এই যে লোকাস, এটাকে আমরা কি বলছি? একটা পয়েন্টের আহ একটা পাথ। ওকে, তো এইটার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হয় সেটাকে আমরা ইকুয়েশন বলছি। তো এটার যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলছি? ইকুয়েশন। সো এখন যদি কোন একটা পয়েন্ট ঠিক এইভাবে স্ট্রেট লাইনে যায়, ওকে, এটাকে একটা স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনে যায়, তাহলে এই লোকাসটি কি হবে? তো এই লোকাসটাকে আমরা জেনারেলি যে ইকুয়েশন দ্বারা প্রকাশ করি, যে ইকুয়েশন দ্বারা আমরা এটাকে লিখি, সেটা হচ্ছে ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো এখানে কার কি পরিচয়? এ হচ্ছে, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এখানে এ বি সি এটা হচ্ছে কিছু কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো এটাকে আমরা এভাবে বলি যে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এ, ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি, এবং সি হচ্ছে জাস্ট সিম্পল এই টোটাল ইকুয়েশনের কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা যদি হয়, এখন আমি এখান থেকে আর কি কি বলতে পারি? আহ এখানে ফার্স্ট অফ অল কোয়েশ্চেন হতে পারে যে এক্স এটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এমনটা কিনা। তো এটা যদি আমি গ্রাফ প্লট করি, গ্রাফ প্লটের উপর ডিপেন্ড করছে কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং কোনটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো নর্মালি যেটা হয়, আর একটা গ্রাফ ধরো এখান থেকে আমরা যদি আঁকি, সো গ্রাফের যে এক্স অ্যাক্সিস থাকে, ওকে, যে এই যে এক্স অ্যাক্সিস, এই বরাবর আমি যেই ভ্যারিয়েবলটা রাখবো সেটা ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা রাখবো সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে, তো ফিজিক্সের ক্ষেত্রে হয় কি যে বেশ কিছু, মানে প্রায় দেখা যায় মোস্ট অফ দি ইকুয়েশন ওইখানে এনিহাউ টাইম হচ্ছে রিলেটেড। সো যখন টাইম এজ এ ভ্যারিয়েবল থাকে, তো টাইমটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট একটা ভ্যারিয়েবল হয়, তখন আমাদের কিন্তু আসলে ওইটা বুঝেই ইকুয়েশনটাকে তখন সাজাতে হয়। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কোন রকম একটা আম, একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন। তো এখানে কিছু অবজারভেশন দেখা উচিত। অবজারভেশন গুলো কি কি? যে এখানে দেখো এক্স বা ওয়াই, মানে এখানে ভ্যারিয়েবল সংখ্যা কতগুলো? এখানে দুইটা ভ্যারিয়েবল থাকবে। ওকে, সো দুইটা ভ্যারিয়েবল, টু ভ্যারিয়েবলস। ওকে, এখন এখান থেকে আমি আরো কিছু জিজ্ঞেস করতে পারি যে একাধিক ভ্যারিয়েবল যদি হয়, যদি আরো ভ্যারিয়েবল থাকে, তাহলে জিনিসটা কি হবে? তোমরা একটা আইডিয়া করে দেখো, মানে তোমরা ট্রাই করে দেখবে যে যদি একাধিক, এখানে তিনটা ভ্যারিয়েবল হতো তাহলে কি হতো। ওকে, এখানে আর কিছু জিনিস, যে এক্স বা ওয়াই এই ভ্যারিয়েবল গুলোর যে পাওয়ার, এক্সপোনেন্ট, ওকে, সো এক্সপোনেন্ট হাইয়েস্ট ওয়ান হতে পারে। ওকে, সো এদের যে ডিগ্রি, যেটা মানে টোটাল যে ইকুয়েশন আছে, ইকুয়েশনের যে ডিগ্রি, তো এটা হাইয়েস্ট ডিগ্রি বা সরাসরি ডিগ্রি বললেই চলে। কারণ ডিগ্রির, ম্যাথমেটিক্যালি ডিগ্রিটাকে ডিফাইন করা হয় এভাবে যে কোনো একটা এক্সপ্রেশনে বা কোনো একটা ইকুয়েশনে এখানে অনেকগুলো টার্ম থাকবে, তো টার্মের মাঝখানে যেই টার্মটার হাইয়েস্ট এক্সপোনেন্ট পসিবল সেটাকেই বলা হয় টোটাল ইকুয়েশনের ডিগ্রি। সো ডিগ্রি ইটসেলফ একটা হাইয়েস্ট, মানে ইটসেলফ ডিফাইন্ড অ্যাজ এ হাইয়েস্ট এক্সপোনেন্ট। সো এখানে ডিগ্রি কত হওয়া লাগবে? ডিগ্রি ওয়ান হবে। ওকে, তাহলে যদি এমন হতো এক্স টু দি পাওয়ার জিরো, দ্যাট মিনস এটা ওয়ান হয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে আমি যদি লিখতে চাইতাম, তাহলে এ এক্স টু দি পাওয়ার জিরো প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমি যেটা বলতে পারতাম যে এ প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তো তখন জাস্ট ভ্যারিয়েবল একটাই থাকতো, সেটা হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা,
তো সেটা যদি ওয়াই হয় তাহলে এখানে কি দেখতে পারবে, এখানে তুমি পেয়ে যাবে হচ্ছে মাইনাস সি মাইনাস এ বাই এখানে জাস্ট বি। ওকে, তো এইটা কি ওয়াই ইকুয়ালস টু সামথিং। তো নর্মালি ওয়াই ইকুয়ালস টু সামথিং এটা একটা একটা বোঝাবে, স্টেট লাইন বোঝাবে। ওকে, তো আমরা একটু পরে দেখছি এটা কোন ধরনের স্ট্রেট লাইন বোঝাচ্ছে। সো সেম জাস্ট এক্স ইকুয়ালস টু সামথিং এটা একটা স্ট্রেট লাইন বোঝাবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে দেখো একটা জিনিস যে তোমার মনে হতে পারে আমি এক্স কে জিরো করে দিই। ওকে, এক্স কে জিরো করে দিই তাহলে এ চলে যাবে, তখন ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাবে, যে ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি বাই বি। ওকে, তখন হয়তো বা একটা নতুন কোনো লাইন পাওয়া যাবে। বাট বিষয়টা এমন না, আমরা এক্স বা ওয়াই এটা হচ্ছে ভ্যারিয়েবল। চলো তো এইটার ভ্যালুগুলোকে আমরা অল টাইম কি করবো, মানে এটাকে চেঞ্জ করব, এটা আমাদের নিজের উপর ডিপেন্ড করছে। সো এখানে বিভিন্ন ভ্যালু বসাবো, বিভিন্ন ভ্যালু বসিয়ে বসিয়ে আমি এটাকে চেঞ্জ করব। আর এটা যেহেতু ভ্যারিয়েবল, বিভিন্ন ভ্যালু বসানো যায়, এর কারণে এটা কিন্তু আসলে একটা কি মুভিং পয়েন্ট, এটাকে ডিনোট করবে। এক্স এর ভ্যালু যদি আরেকটু চেঞ্জ হতো, ওয়ান হতো, তাহলে আরেকটা পয়েন্ট হতো। এক্স এর ভ্যালু যখন জিরো হচ্ছে তখন সেটা আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি টু হতো সেটা আরেকটা পয়েন্ট হতো, এভাবে অনেকগুলো পয়েন্ট যখন একসাথে আমরা সেই পয়েন্টগুলোকে ট্রেস করছি তখন কি আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এখন চলো আমরা দেখি এখানে সরাসরি বলতে পারি যে ওর ইকুয়েশন গুলো কেমন হয়। জেনারেল ফর্ম যদি লিখতে চাই, জেনারেল ফর্ম, সো জেনারেল ফর্ম হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো এটা আরো কিছু ফর্ম পাওয়া যায়, সেটা হচ্ছে একটা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, এটা অলরেডি আমরা দেখেছি, এটা নিয়ে আমরা শুরুতে কাজ করেছিলাম, ইন্টারসেপ্ট ফর্ম। তো এটা কেমন, যখন ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হয়, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এম এক্স প্লাস সি, এখানে এম হচ্ছে আমার স্লোপ, সি হচ্ছে ইন্টারসেপ্ট। ওকে, এটা হচ্ছে স্লোপ এবং সি হচ্ছে আমার ইন্টারসেপ্ট। ওকে, এখানে একটা জিনিস একটু কনফিউশন হতে পারে, এই যে এই সি আর এসি সেম কিনা, এটা অ্যাকচুয়ালি না, এই সি আর এসি সেম না। ওকে, ইন্টারসেপ্ট, এটা বুঝতে পারলে। এখন দেখো ম্যাথমেটিক্যাল এখান থেকে আরো কিছু বের করা যায়, যেমন হচ্ছে একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এই ধরনের কোন একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। তো সেটা কিভাবে যদি লেখা যায়, ওয়ান পয়েন্ট, এভাবে লিখি, ওয়ান পয়েন্ট অ্যান্ড স্লোপ। অর্থাৎ এখানে তুমি স্লোপটা জানবে, একটা পয়েন্টে ভ্যালু জানবে। তো ওয়াই এটা হচ্ছে ভ্যারিয়েবল, একটা ফিক্সড পয়েন্টের জন্য সেটাকে আমি ওয়াই ওয়ান ধরে নিলাম, যে ওয়াই ওয়ান এই পয়েন্টের ভ্যালুটা আমরা জানি। আচ্ছা, তো এম হচ্ছে কি, এম হচ্ছে স্লোপ, আর এখানে কি পাবো, এখানে পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান। ওকে, তো এটা প্রুফ করা যায় ইজিলি, আমি জাস্ট এটা একটা প্রুফ দেখিয়ে দিই, এই পরবর্তী যেগুলো আসবে ওগুলো আমরা প্রুফটা দেখাবো না, তোমরা নিজে থেকেই করতে পারবে। ধরো ওয়াই, ওয়াই মানে হচ্ছে এম এক্স প্লাস সি। তো তুমি, আমি যখন বলছি যে আমি একটা পয়েন্টের ভ্যালু জানি, মানে একটা পয়েন্টের যেই তার পরিচয়, দ্যাট মিনস তার যে কোঅর্ডিনেট সেটা আমি জানি, সেটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে আমি এখানে এটা অবশ্যই স্যাটিসফাই করবে। আচ্ছা, তো এখানে আমার কথা মিনিংটা হচ্ছে এমন, ধরো এইটা যেই স্ট্রেট লাইন ডিনোট করছে, সেই স্ট্রেট লাইনের উপরে কোন একটা পয়েন্টের আমি এই জানি, ওইটার কোঅর্ডিনেট গুলো জানি, এই জন্য এটা অবশ্যই স্যাটিসফাই করবে। যদি ধরো আমি এভাবে লিখি, ধরো আমি এই এই যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখানে একটা পয়েন্ট, এখানে যেটা হচ্ছে একদম এই স্ট্রেট লাইনের উপরে, এখানে একটা পয়েন্ট, এটা মনে হচ্ছে এখানে। ওকে, দুটো কিন্তু আলাদা আলাদা পয়েন্ট। সো কি করলাম, এটা ভ্যালু দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান। ওকে, আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তো এখানে দেখার বিষয় হচ্ছে তুমি এখান থেকে কি লিখতে পারবে, তুমি লিখতে পারবে ওয়াই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এম এক্স ওয়ান প্লাস সি, এটা কারেক্ট। বাট তুমি যদি লিখতে চাও ওয়াই টু ইকুয়ালস টু হচ্ছে এম এক্স টু প্লাস সি, এটা কারেক্ট না, কারণ এই যে এম এটা এই স্ট্রেট লাইনের জন্য ছিল। ওকে, তো বাট এই এম তুমি এখানে যেটা লিখেছো, হ্যাঁ, এটা কিন্তু আসলে এই স্ট্রেট লাইনটাকে বোঝাচ্ছে না, সেটা আরেকটা স্ট্রেট লাইন হয়ে গেল। ওকে, আচ্ছা, তো এটা যদি বুঝে থাকো তাহলে এখান থেকে বুঝতে পারছো, যদি আমি এখানে এই ইকুয়েশনকে কোন রকম পয়েন্ট দিতে চাই যেটা স্যাটিসফাই করবে, সেই পয়েন্ট অবশ্যই এই যে লাইন আছে সেই লাইনের উপর কোথাও একটা হবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি এই যে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান, এটা অবশ্যই ওয়াই কোস টু এম এক্স প্লাস সি, এইখানে যেই স্ট্রেট লাইন ছিল, যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনের উপরে কোন একটা পয়েন্ট। আচ্ছা, এইটা যদি হয়, এখন আমি এখান থেকে কি করতে পারি, এই যে মাঝখানে আমি জাস্ট সিম্পলি করে দিই, বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখান থেকে এম কমন যাবে, এক্স মাইনাস এক্স ওয়ান
এখানে সি আর এখানে সি সেম। কেন সেম? কারণ দেখো এই যে ইকুয়েশন আর ইকুয়েশন কিন্তু সেম ইকুয়েশন ছিল, জাস্ট আমি ওয়াই আর এক্স এখানে ভ্যালুটা চেঞ্জ করেছি কারণ এইগুলো ছিল ভ্যারিয়েবল। ওকে, তো এখান থেকে আমি এই ফর্মটা আনতে পেরেছি। আচ্ছা, একইভাবে তুমি এম এর ভ্যালু তোমরা জানো, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকতো তাহলে y2 - y1 বাই x2 - x1, অথবা y1 - y2 একভাবে লিখলেই হলো। ওকে, তো তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 2 পয়েন্ট, তখন আসলে স্লোপটা প্রয়োজন হবে না। 2 পয়েন্টের ক্ষেত্রে এখান থেকে অ্যাকচুয়ালি তুমি স্লোপের পরিবর্তে এটা বসে ফেলতে পারবে। তো এটা y - y1 যদি লিখো, y1 - y2 ইকুয়ালস টু হচ্ছে x - x1, xy - x2। বুঝতে পেরেছো? তোমরা এভাবে লিখে ফেলতে পারবে। আরেকটা বেশ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে এটাকে আমরা বলি ভাবে ইন্টারসেপ্ট ফর্ম। তো ইন্টারসেপ্ট, সো এটা শুধুমাত্র আমরা নর্মাল ইন্টারসেপ্ট বলি কি, যেটা আসলে ওয়াই অ্যাক্সিসে কতটুকু পার্ট নিয়েছে সেটাকে আমি ইন্টারসেপ্ট বলি। বাট এখানে আরো এক্সট্রা আমি এক্স অ্যাক্সিস কতটুকু কেটেছে সেটা আমরা বলতে পারবো। সেটা কেমন? x/a প্লাস y/b ইকুয়ালস টু 1। তো এটা থেকে আমরা কি বুঝবো? আমি যদি এটা গ্রাফটা দেখি, এই ইকুয়েশনে যে গ্রাফটা হবে, এখান থেকে ধরো এর যে গ্রাফটা এটা হচ্ছে এই লাইন। তো এখান থেকে আমি এটা দেখে বলে ফেলতে পারবো যে এক্স এর নিচে কি আছে? এ আছে। তার মানে এই অরিজিন থেকে এই যে ছেদ করলো, এই যে পয়েন্ট, এই পয়েন্ট পর্যন্ত আহ এর যে ভ্যালু সেটা হচ্ছে এ। ওকে, আর এটা যেহেতু পজিটিভ এ, তার মানে এই পার্টটুকু হচ্ছে আমাদের অরিজিন থেকে ডান পাশে থাকবে। যদি নেগেটিভ এ হতো এটা বাম পাশে চলে আসতো। একইভাবে এই এতটুকু হচ্ছে বি। ওকে, পজিটিভ বি, দ্যাট মিনস এটা হচ্ছে উপরে আছে। যদি নেগেটিভ বি হতো সেটা নিচে থাকতো। আচ্ছা, তো আই গেস তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আর এটা বেশ কার্যকরী কেন? কারণ সরাসরি এই কোয়েশ্চেন থেকে আমরা বুঝতে পারি যে গ্রাফে বি কতটুকু, এ কতটুকু আছে, এগুলো আসলে সরাসরি আইডিয়া করা যায়। আচ্ছা, তো এখন দেখি এখান থেকে আর কি কি বলতে পারি। আচ্ছা, এর থেকে বেশি কিছু একটা বলার প্রয়োজন হবে না। এখান থেকে মোটামুটি তোমরা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য এগুলো ইনাফ। তো এখন চলো আমরা আরো কিছু, এখন গ্রাফগুলো আমরা সরাসরি দেখে ফেলি যে এখানে কি কি গ্রাফ আছে। তো ফার্স্ট অফ অল, তুমি যখন এই ধরনের কোনো একটা গ্রাফ দেখছো, এই গ্রাফটা ফার্স্ট অফ অল এটা x⁴n এই টাইপের কোনো একটা গ্রাফ হবে। ওকে, x⁴n। তো এখান থেকে আমার একটা ইচ্ছা হচ্ছে আমরা একটু চেক করব x⁴n এটা আসলে ইভেন ফাংশন অর অড ফাংশন, এটা একটু চেক করার বিষয়। তো ফার্স্ট অফ অল আমি একটু দেখি তো এখানে আমি এক্স এন এর একটা ভ্যালু নিই। ফার্স্ট অফ অল আমি এন এর ভ্যালু একবার 2 নিচ্ছি, এন এর ভ্যালু একবার 3 নিচ্ছি। ওকে, 2 আর 3। তো এখানে যেটা দেখা গেল, 2 হচ্ছে একটা ইভেন পাওয়ার আর 3 হচ্ছে একটা অড পাওয়ার। ওকে, আচ্ছা, তো আমি যখন বলছি যে এফ অফ এক্স এটা ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে আমি ধরো একটা জি অফ এক্স লিখছি। জি অফ এক্স এটা মানে হচ্ছে এক্স কিউব। ওকে, জি অফ এক্স মানে হচ্ছে এক্স কিউব। তো এখানে ধর আমি এফ অফ কি বসাচ্ছি, 1 বসাই। এফ অফ 1 বসাই, এখানে 1 পাবো। আচ্ছা, আমি যদি f(-1) বসাই তাহলে কিন্তু আমি 1ই পাবো। এখানে যদি আমি জি অফ এক্স বসাচ্ছি, জি অফ 1 বসাই তাহলে কি পাবো? 1 পাবো। বাট আমি যদি এখানে জি অফ -1 বসাই তাহলে -1 পাচ্ছি, যে -1 মানে হচ্ছে নেগেটিভ জি অফ 1। ওকে, তার মানে এটা হচ্ছে একটা অড ফাংশন, আর এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। ওকে, তার মানে x⁴n এটা হচ্ছে এটার মাঝখানে মানে দুইটাই থাকে। যদি n ইভেন হয় তাহলে সেটা একটা ইভেন ফাংশন, যদি n অড হয় সেটা একটা অড ফাংশন। তো ইভেন ফাংশন অড ফাংশনের দেখে অ্যাকচুয়ালি লাভটা কি হলো এটা একটু দেখার বিষয়। ওকে, যদি ইভেন ফাংশন হয় তাহলে দেখো সবসময় এটার যে y এর ভ্যালু সেটা অল টাইম পজিটিভ। ওকে, এক্স এর ভ্যালু নেগেটিভ হতে পারে, বাট y এর ভ্যালুটা অল টাইম পজিটিভ হচ্ছে। আচ্ছা, তো এটা আবার চেঞ্জও হয়ে যেতে পারে। এটা কিভাবে চেঞ্জ হতে পারে? যদি ধরো এমন থাকে, উম, ধরো এফ এক্স এটাকে তুমি বলছো -x⁴n, এখানে স্কোয়ার দিয়ে দিই, এক্স স্কোয়ার। তাহলে তুমি দেখো এখানে f(1) বসাও। f(1) বসালে তুমি এখানে কি পাচ্ছ? -1 স্কোয়ার। সো আলটিমেটলি -1 পাবে। এখানে যদি -1 বসাও সেই ক্ষেত্রেও কিন্তু আসলে -1 পাবে। তো ইভেন ফাংশনে যে কথাটা ছিল যে এফ অফ এক্স এটাই কোর্স হচ্ছে f(-x), তার মানে আহ, আমি যখন বললাম যে ইভেন ফাংশন হওয়ার জন্য আমি একটা জিনিস বুঝতে পারি যে গ্রাফটা অল টাইম কি থাকবে, আহ, ঠিক পজিটিভের দিকে থাকবে, ওয়াইটা পজিটিভ থাকে, তাহলে এই জিনিসটা ট্রু না। তো ট্রু না, বাট এখানে কোনো না কোনো তো একটা স্পেশালিটি আছে, সেটা একটু বের করা লাগবে। তো তুমি দেখবে
এর ছাড়া এভাবে মানে নেগেটিভ করা ছাড়া আর কিন্তু নেগেটিভ করা মোটামুটি ওয়ে নেই। সো জাস্ট আমি এই দুটো এক্সাম্পল যদি একটু দেখার চেষ্টা করি, যে ফার্স্ট যখন আমি এক্স স্কোয়ার ছিল তখন আমার গ্রাফটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস এই বরাবর ছিল। ওকে, আমি তোমাদের একটা কাজ করি, ধরো এটা কপি করে নিলাম, এখানে দেখো। তো যেটা হলো, প্রথম যখন এক্স স্কোয়ার ছিল তখন গ্রাফটা এই টাইপের ছিল। ওকে, এরপর যখন মাইনাস এক্স স্কোয়ার হলো তখন গ্রাফটা এই টাইপের হলো। ওকে, তো তো এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, ইভেন ফাংশন যেটাই হোক, ওরা হয়তো বা পজিটিভ ওয়াই দিকে থাকবে অথবা পজিটিভ নেগেটিভ ওয়াই দিকে থাকবে। বুঝতে পেরেছো? তার মানে এরা হয়তো বা ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে অথবা থার্ড অথবা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। এটা কখনো ফার্স্ট থার্ড বা সেকেন্ড ফোর্থ এভাবে মিলাবে না, বা ফার্স্ট ফোর্থ এইভাবে কোনো রকম কোয়াড্রেন্টে থাকবে না। এটা হচ্ছে আমার ইভেন ফাংশনের বৈশিষ্ট্য। আর এই যে দেখো এই গ্রাফটা, এটা কিন্তু আসলে অলরেডি পজিটিভ দিকে আছে। তো মানে ফার্স্ট অফ অল এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটা হচ্ছে একটা ইভেন ফাংশনের গ্রাফ। ওকে, তাহলে এখানে আমি আইডেন্টিফাই করতে পারলাম এটা হচ্ছে একটা ইভেন ফাংশন, এটা হচ্ছে একটা ইভেন ফাংশন। সো এটা যদি ইভেন ফাংশন হয়, তো আমি এখান থেকে মোটামুটি বুঝতে পেরেছি। এখানে তোমাদের জন্য এটা লিখে দিই, এটা এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। এখানে এফ অফ এক্স এটা মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এবং এই বোথ, এরা দুইটা আসলে ইভেন ফাংশন। ওকে, ইভেন ফাংশন, এবং ইভেন ফাংশন হবে যদি সেটা ফার্স্ট সেকেন্ড এই দুটা মিলে থাকে, আদারওয়াইজ এটা থার্ড ফোর্থ এই দুইটা মিলে থাকবে। ওকে, আচ্ছা, এই দুটো যদি মিলে থাকে তাহলে দেখো তো, এই দুইটা পসিবল সিনারিও, প্রত্যেকটা কেস এটা আসলে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কিনা। সো এটা অ্যাকচুয়ালি সিমেট্রিক হয়, এই গ্রাফগুলো সিমেট্রিক হয়। ওকে, তো আমরা অলরেডি সিমেট্রি যখন পড়েছি তখন কিন্তু জিনিসটা বলেছিলাম, আই গেস। সো তখন এটা সিমেট্রিক হবে কার রেসপেক্টে, রেসপেক্ট টু রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ওকে, সো এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এই যে সিমেট্রি, এই সিমেট্রিটা কেমন সিমেট্রি, এটা একটা লাইন সিমেট্রি এটা বলতে পারো। এটা পয়েন্ট সিমেট্রি না কিন্তু, এটা একটা লাইন সিমেট্রি। আচ্ছা, তো এখন বুঝতে হবে, আমি সবকিছু বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে তাহলে আমি যদি আগে ফাইভ ধরো এভাবে লিখি, যে এখানে এ এক্স টু দি পাওয়ার এন, এই না লিখে আমি এভাবে লিখলাম যে এফ অফ এক্স ফাংশনটা এ টু দি পাওয়ার এ টাইমস এক্স টু দি পাওয়ার এন এই টাইপে কিছু একটা থাকবে। ওকে, তখন গ্রাফটা কি হবে? তখন গ্রাফটা সিনারিওটা এমনই হবে, বাট গ্রাফ এটা কতটুকু ওপেনিং হচ্ছে, কতটুকু খুলে যাচ্ছে, কতটুকু লেগে থাকছে, আর যদি ধরো এখানে আমি একটা কোনো কনস্ট্যান্ট দেই, তাহলে গ্রাফটা জিরো থেকে স্টার্ট করবে নাকি এখান থেকে কিছুটা উপরে থাকবে, কিছুটা নিচে আসবে, এগুলো অ্যাকচুয়ালি এখান থেকে ডিফাইন মানে ভ্যারি করে। অর্থাৎ আমি এখানে আরেকটু এঁকে দেখাই, এটা থাকলো। সো এইটা অ্যাকচুয়ালি নেসেসারি না যে অল টাইম জিরো থেকে টাচ করবে, এটা হতে পারে গ্রাফটা জিরো থেকে একটু উপরে আসলো, এটা একটা সিনারি হতে পারে। আবার ধরো এই পয়েন্ট দিয়ে গেলে সবই ঠিক আছে, বাট গ্রাফটা আরেকটু বেশি ওয়াইড হবে, এই টাইপের কিছু একটা হবে, এই টাইপের একটা প্যারাবোলা হবে। বুঝতে পেরেছো? এগুলো হতে পারে, তো বিভিন্ন সিনারিও হতে পারে। এটা এই যে এই বিষয়গুলো, এটা কারা কারা নিয়ন্ত্রণ করবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এই সি এর উপর, এটা ডিপেন্ড করবে এ এর উপর। ওকে, সো আই গেস আমরা বুঝতে পেরেছি এতটুকু। আচ্ছা, দেন এখান থেকে লাস্টলি গ্রাফ দেখে আমি এক্স্যাক্টলি এটার ফাংশন বের করতে পারি নাকি, এটা হচ্ছে আমার একটু চেষ্টা করার বিষয়। ওকে, তো এখানে কি দেওয়া আছে দেখো, জিরো, এটা লিখতে যদি চাই এটা হচ্ছে ওয়ান, এই পয়েন্টটা, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর। এখন দেখো তুমি যদি সরাসরি গ্রাফ দেখে বের করে ফেলতে পারো তাহলে এটা ভালো জিনিস, তবে সব ক্ষেত্রে আসলে গ্রাফটা এভাবে দেওয়া হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে ধরো গ্রাফের পিকচার দেওয়া আছে, বাট প্রবলেমে বলে দেওয়া আছে দ্য গ্রাফ ইজ নট টু স্কেল। দ্যাট মিনস এখানে তুমি অ্যাকচুয়ালি স্কেল করে খুব বেশি বোঝার কিছু নেই, জাস্ট গ্রাফটা দেখে তুমি আইডিয়া করে তোমার কিছু বলতে হবে। ওকে, আর ফিজিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা ম্যাথমেটিক্সে কোনো একদম পিওর ম্যাথমেটিক্সে কোনো পার্ট থাকে না। তো সেক্ষেত্রে তোমাকে আসলে অ্যাজিউম করেই ধরে নিতে হয়, মানে এভাবে তোমাকে দেখে বলে দিতে হয়। যেমন তুমি যখন এটা দেখবে, এটা দেখে তুমি সরাসরি বলে ফেলবে আচ্ছা, এই যে ফাংশনটা, এই এই যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা ফাংশনটা একটা ইভেন ফাংশন হবে, এবং ইভেন ফাংশন যদি হয় সেটা এই ধরনের কোনটা ফর্মেটে থাকবে। সো আবার দেখো এটা হচ্ছে জিরো দিয়ে যাচ্ছে, তার মানে সি এর ভ্যালুটা হচ্ছে জিরো।
ওকে, আচ্ছা। তো দেখো, এটাকে আমি বলতে পারি, এখান থেকে তুমি দেখো থ্রি থ্রি বরাবর একদম নাইন, এটা কিন্তু নাইন, তাই না? নাইন, নাইনে গিয়ে থেমেছে। তার মানে এক্স এর ভ্যালু যখন থ্রি, ওয়াই এর ভ্যালু তখন নাইন। তার মানে বুঝতেই পারছো ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তার মানে এইটা ফাংশন তুমি পেয়ে গিয়েছো। এটা ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, বাট এইটা ক্ষেত্রে দেখো, এইটা ক্ষেত্রে তুমি আসলে খুব সেভাবে বের করতে পারবে না। বাট আমি এখান থেকে একটা আইডিয়া বলতে পারি, সেই আইডিয়াটা হচ্ছে আহ, এইটা এফ অফ এক্স, এইটা এক্স স্কোয়ার থেকে অবশ্যই বড়, এক্স স্কোয়ার থেকে বড় হবে। যদিও আসলে ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা ধরা যায় এক্স স্কোয়ার আমাদের জাস্ট সবচেয়ে ক্ষুদ্রতম যেই আম, আমাদের সদস্য, এটা বলতে পারি। এখন তোমাদের কোয়েশন হতে পারে যে ভাইয়া যদি আগে নেগেটিভ বসাই তাহলে তো এটা আরো ছোট হলো। বাট হ্যাঁ, নেগেটিভ হলো, ছোট হলো, বাট সেটা ডিরেকশনে চেঞ্জ হয়ে নিচে চলে আসবে। ওকে, আমি সেটা মিন করিনি, আমি মিন করেছি আসলে আহ, যদি জাস্ট একদিকে থেকে কতটুকু এই জিনিসটাকে আসলে পাওয়ারটা কতটুকু ছোট করা যায়। ওকে, এখন তুমি যদি বলো আচ্ছা ভাইয়া আমি এন এর ভ্যালু যেটা, আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই এন এর ভ্যালু এটা অল টাইম ইন্টেজার হবে, ইন্টেজার হবে। সো এটা যদি ইন্টেজার না হতো, ধরো এটা নেগেটিভ কিছু একটা হলো, নেগেটিভ সামথিং, তার মানে কি হবে? ধরো এক্স ইনভার্স টু, এটা ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার, তখন দেখবে গ্রাফটা আবার চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম গ্রাফ। আচ্ছা, যদি নেগেটিভ না হয়ে এটা কোনো একটা সরি ইন্টিজার না হয়ে কোনো একটা ফ্র্যাকশন হতো, তাহলে সেই গ্রাফটা আবার চেঞ্জ হয়ে যাবে, তখন অন্য ধরনের কোনো একটা গ্রাফ হবে। ওকে, তাহলে এখন দেখি, এখান থেকে আমরা এতটুকু আইডিয়া করতে পেরেছি। আর আমি যেটা কেন বললাম যে এটা অবশ্যই একটা হায়ার, মানে টু থেকে বড় হবে, দুইটা গ্রাফ কম্পেয়ার করে যদি বলতে চাই, আর এমন হতে পারতো এটা টু না, এটা ধরো বলে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর, বাট আমি এই দুটা কম্পেয়ার করে বলতে পারি যে আচ্ছা এই যদি এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে এটা অ্যাটলিস্ট এক্স টু দি পাওয়ার সিক্স হবে, ফাইভ হওয়ার সুযোগ নেই, কারণ এটা ইভেন ফাংশন। তো এটা কিভাবে বুঝলাম? আমি এই অংশটুকু দেখো, এই যে দেখো এই অংশটুকুতে, দেখেছো? এইটা কাইন্ড অফ জাস্ট জিরোতে টাচ করে চলে গিয়েছে, বাট এটা হচ্ছে তোর থেকে হলেও কিছু অংশ বেশি কিন্তু টাচ করেছে। সো এটা বলতে কি বোঝায়, ধরো তোমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, যেই, হ্যাঁ ফাংশনটা ধরো আমি এক্স টু পাওয়ার ফোর ধরছি, একটু এক্স টু এর জিরো যদি স্কোয়ার ধরি তো এটাকে ফোর ধরছি। তো ফোর ধরলে তুমি এখানে ওয়াই এর ভ্যালু বের করবে, এক্স এর ভ্যালু জন্য। তো দেখো এটা কিন্তু আসলে ওয়ান থেকে ছোট, এই যে এই পার্টটুকু কিন্তু আসলে ওয়ান থেকে ছোট, এই পার্টটুকু কিন্তু ওয়ান থেকে ছোট, এটাকে আমরা ওয়ান বলছিলাম। ওয়ান থেকে ছোট মানে কি? জিরো থেকে বড়, ওয়ান থেকে ছোট মানে হচ্ছে অল টাইম অবশ্যই এটা কি হবে, ফ্র্যাকশন হবে। আচ্ছা, এই ফ্র্যাকশন গুলো আবার কি ওয়ান থেকে ছোট হচ্ছে। সো ওয়ান থেকে ছোট হচ্ছে, এই ধরনের ফ্র্যাকশন কে আমরা কি বলি, এটা হচ্ছে একদম প্রপার ফ্র্যাকশন। ওকে, তো এই প্রপার ফ্র্যাকশন গুলো, এইটাকে তুমি যদি পাওয়ার করো, স্কোয়ার করো বা কিউব করো বা এনি হাও এটাকে পাওয়ার করো, তাহলে জিনিসটা কি হয়, আরো বেশি ছোট হয় না? একটা আইডিয়া দেওয়া যায়, ধরো ওয়ান বাই থ্রি দেওয়া আছে। সো ওয়ান বাই থ্রি, এটা তুমি স্কোয়ার করলে, স্কোয়ার করলে দেখবে ওয়ান বাই নাইন হচ্ছে। তো ওয়ান বাই থ্রি অবশ্যই ওয়ান বাই নাইন থেকে বড়। ওকে, বাট এটা যদি থ্রি বাই টু হতো, এটা স্কোয়ার করতে তাহলে নাইন বাই ফোর হতো, তখন দেখা যেত যে নাইন বাই ফোর এটা অ্যাকচুয়ালি থ্রি বাই টু থেকে বড়। সো এখানে এই লজিকটাই কাজ করে, যেহেতু এটা ওয়ান বাই ছোট, এই অংশটুকু অ্যাকচুয়ালি টোটাল সকল প্রপার ফ্র্যাকশন গুলো এই পোর্শনে আছে। তো এটার পাওয়ার যত বেশি হবে, এখানে স্কোয়ার দিয়েছে এই জন্য হচ্ছে ওয়ান বাই নাইন হলো, যদি আমি এখানে ফোর দিতাম তাহলে ওয়ান বাই এইটটি ওয়ান হয়ে যেত, তাহলে জিনিসটা আরো বেশি ছোট হয়ে যেত। হ্যাঁ, তখন দেখা যেত আমি যখন এখান থেকে হাফ গিয়েছি, হাফ যাওয়ার জন্য এখানে ওয়ান বাই এইট অংশ এখানে চলে আসতে হতো, নিচে আসতে হতো, তাই না? বা এখানে আমি যখন ওয়ান বাই থ্রি এসেছি, ওয়ান বাই থ্রি আসার জন্য এখানে ওয়ান বাই এইটি ওয়ান এই পর্যন্ত এখানে চলে আসতে হয়েছে। মানে ওয়ান বাই এইটি ওয়ান কিন্তু খুবই ক্ষুদ্র, ওয়াই এর ভ্যালু জাস্ট ওয়ান বাই এইটি ওয়ান। মানে এটা যদি ওয়ান হয়, এতটুকু ওয়ান হয়, তাহলে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এতটুকু। এটার জন্য সিমিলার, এটাকে ধরো তুমি আহ 81টা ভাগ করছো, এটা আমরা ভার্টিক্যাল অ্যাক্সিস অনুযায়ী ওয়ান, এখানে জাস্ট 91 81 ডিভিশন করছো, তার মানে ডিভিশনটা কি একটু ছোট হবে, একদম প্রায় লেগে যাবে মনে হচ্ছে। তো এই জন্যই কি হয়, যখন হায়ার অর্ডার থাকে, বা হায়ার এক্সপোনেন্ট থাকে, তখন এই দেখে মনে হয় যেন এটা অ্যাকচুয়ালি এই যে এক্স এক্সিসের সাথে সেটা লেগে যাচ্ছে। যেমন ধরো আমরা এই পরের এক্সাম্পল যদি দেখি, এই যে দেখো এইখানে এখানে যতটুকু লেগে আছে আর এইখানে যতটুকু লেগে আছে এটা কিন্তু আসলে সেম না, এখানে একটু বেশি আছে, তার মানে বলতে পারি এটা থেকে এটা কি বেশি, এটার পাওয়ার বেশি। আচ্ছা, তো এখানে আরো কি কি বলতে পারো দেখো তো। আহ অলরেডি তোমরা ইভেন ফাংশন দেখে এসেছো তাই না? ওইটা তো সবসময় হয় ফার্স্ট সেকেন্ড, আদারওয়াইজ সেটা হচ্ছে থার্ড ফোর্থ এভাবে থাকে। বাট এখানে যেহেতু ফার্স্ট থার্ড আছে,
বা আমি যদি এখানে চেঞ্জ করতাম, নেগেটিভ দিতাম, তখন হয়তো বা এখানে সেকেন্ড ফোর্থ হতো। তার মানে তোমরা বুঝতে পারছো এই যে ফাংশনটা হবে এটা অ্যাকচুয়ালি অড ফাংশন। সো এটা কোন ধরনের অড ফাংশন? এটা যেটা হবে সেটা হয়ে যাবে ধরো x⁴n, যেখানে n হচ্ছে অড। তো এখান থেকে ধরো তুমি এখন দেখো এখানে আসলে ভ্যালু থেকে বের করা যায় হয়তোবা, যেমন এই যে টু, টু এর জন্য আই গেস এখানে 8 পাওয়া যাচ্ছে, 2³ 8। তার মানে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে এটা এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে x³। আচ্ছা, তো এখানে তাহলে অবশ্যই বেশি হবে। তো যদি বেশি হয় তাহলে অ্যাটলিস্ট x⁵ হতে হবে। ওকে, তো এটা কি সিমেট্রিক? হ্যাঁ, এটাও সিমেট্রিক। এটা কি ধরনের সিমেট্রিক? এটা হচ্ছে পয়েন্ট সিমেট্রিক। ওকে, সো পয়েন্ট সিমেট্রিক কাজ করছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের অড ফাংশন হয়ে থাকে। আমরা বলেছিলাম ধরো এখান থেকে তুমি যদি ফেস করে থাকো তাহলে হয়তো বা ডান দিক দিয়ে যাচ্ছ, তোমাকে যদি আমি ঘুরিয়ে দিই, উল্টা করে দিই, তুমি তাহলে আলটিমেটলি ওই ডান দিক থেকে এখানে আগাতে হবে। ওকে, অ্যাপ্রোচ করতে হবে। তাহলে আই গেস তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমাদের যে একটা গ্রাফ দেখে আইডেন্টিফাই করার বিষয়গুলো ছিল, তো এই ধরনের গ্রাফ দেখলে বুঝবে এটা একটা অড ফাংশনের গ্রাফ, এবং এটা হচ্ছে x⁴n, n হচ্ছে এখানে অড হবে। ওকে, সো আই গেস আমরা এখানে কোনো রকম ডিটেলস বাদ দিয়েছি কিনা আমরা একটু প্রপার্টিস গুলো চেক করি। ওকে, হ্যাঁ, এখানে আমরা এই বিষয়গুলো এখানে দেখাতে পেরেছি। আরেকটা জিনিস এখানে বলা যায় সেটা হচ্ছে টার্নিং পয়েন্ট। সো টার্নিং পয়েন্ট দেখো তো, এই গ্রাফের ক্ষেত্রে ওর যে স্লোপ, এই পয়েন্টের যে স্লোপ আর এই পয়েন্টের স্লোপ দেখো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং এই পর্যায়ে এসে তাদের স্লোপটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। এই পর্যায়ে এসে স্লোপটা জিরো হয়ে গেল, তার মানে এটা হচ্ছে কি একটা টার্নিং পয়েন্ট। ওকে, তো এখানে দেখি এই ক্ষেত্রে যদি আমি এটা চিন্তা করি, এই যে স্লোপ, আবার এখানে একটা দেখো এই যে স্লোপ, তো এই দুটো স্লোপ কাইন্ড অফ প্যারালাল। ওকে, যদি প্যারালাল নাও হতো, বাট এই দুটো স্লোপ কিন্তু আসলে আলটিমেটলি কি পজিটিভ হবে। ওকে, দুইটা স্লোপে কিন্তু পজিটিভ হচ্ছে। এখন দেখো আমি যদি এবার এই পয়েন্টে যদি স্লোপ আঁকতে চাই, সেটা কিন্তু আলটিমেটলি জিরো ঠিকই হবে। বাট এখন আমার মানে তোমাদের প্রতি একটা কোয়েশ্চেন, যে তাহলে কি আমি এই পয়েন্টটাকে একটা টার্নিং পয়েন্ট বলবো? তাহলে কিন্তু আসলে এটাকে টার্নিং পয়েন্ট আমরা বলছি না। কেন বলছি না? কারণ এই পর্যায়ে এসে যদিও তার স্লোপটা জিরো হয়েছে, বাট সে আবার কি করেছে, ঠিক উপরের দিকে ঘোরা শুরু করেছে। তো ওর আলটিমেটলি যে ডিরেকশনটা সেম। এটা আমরা স্লোপ দেখে বুঝছি। সো সবসময় যে আসে একদম ডিরেক্টলি কোনো একটা পয়েন্টে স্লোপ জিরো হলেই ওই পয়েন্টটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে, সেটা নাও হতে পারে। ওকে, আচ্ছা, তো এখন দেখি আমাদের নেক্সট কি কি থাকতে পারে। দেখো এই ধরনের কোন একটা ফাংশন দেওয়া আছে। তো সরাসরি এখানে খুব বেশি আইডিয়া করার মতো, মানে আইডিয়াটা একটু দেখে সরাসরি বলে ফেলাটা একটু কাইন্ড অফ রিস্কি, বা কাইন্ড অফ টাফ এটা বলা যায়। তো এখানে তাহলে কি করব? তো যাদের মোটামুটি হচ্ছে ম্যাথমেটিক্স এ নলেজ আছে, বা বিভিন্ন ধরনের ফাংশন দেখেছো, তখন গিয়ে তোমরা একটু ট্রাই করে 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 এটাকে তোমরা বের করতে পারবে। সো দেখি আমরা এখানে কোনো আইডিয়া পাই কিনা। তো যেটা দেখছি, দুই পাশ থেকে অ্যাপ্রোচ করছে ইনফিনিটির দিকে। দেখো এখান থেকে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এখান থেকেও ইনফিনিটির দিকে কিন্তু অ্যাপ্রোচ করছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দুই দিক থেকে হচ্ছে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এমন কোনো একটা ফাংশন দেওয়া লাগবে যখন এক্স এর ভ্যালু আমি জিরো বসাবো তখন সেটা ইনফিনিটি হবে। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি জিরো বসাই, দেখি তো, সামথিং সামথিং বাই জিরো, এখানে আমার এই আইডিয়াটা চলে আসলো ইনফিনিটি করার। আমি বলেছিলাম না, যখন ইনফিনিটি দেখবে তখন 1/0 বা এই ধরনের কিছু একটা বসাবে। তো আমি আপাতত ওয়ান ধরে নিচ্ছি। 1/0, 1/0 দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনফিনিটি। তো এই ফাংশনটা যদি এমন হতো যে এফ অফ এক্স, এটা মানে হচ্ছে 1/x। ওকে, তাহলে দেখো তুমি এখান থেকে এটা বলতে পারছো এক্স এর ভ্যালু যদি জিরো হয় এটা ইনফিনিটি হবে। আবার দেখো এখানে এক্স এর ভ্যালু জিরো, এটাও ইনফিনিটি। ওকে, এখন তোমার কথা হতে পারে যে আহ, এইখানে এটা এই দিক থেকে উঠে উঠে গেল, এটা এই দিক থেকে উঠে গেল, আর এটা নিচের দিকে চলে গেল, মানে একটা উপরে উঠলো আর একটা হচ্ছে নিচে চলে গেল। জিরো তো একটা সিঙ্গেল পয়েন্ট, তাই না? জিরোতে কি দুইটা পাওয়া পসিবল? হ্যাঁ, জিরোতেই দুইটা পাওয়া পসিবল। তো এটা অ্যাকচুয়ালি কি করে, কোথা থেকে আসে? এখানেও কাইন্ড অফ বলতে পারো কিছুটা লিমিটের ধারণা লাগবে, এটা আমরা একটু পরে বলি। তো এখানে এখানে দেখো আমরা আমরা একটা আইডিয়া করেছি যে সামথিং বাই এক্স, তো এটাকে ডিরেক্টলি ওয়ান না লিখে আমি এ বাই এক্স লিখছি। এখন যাচাই করব যে আমি এ বাই এক্স লিখেছি এটাকে আসলে এর ভ্যালু ওয়ান কিনা। তো এর ভ্যালু ওয়ান হবে, বা এর ভ্যালুটা কি এটা বের করার বেস্ট ওয়েটা কি হতে পারে, যদি আমি এক্স এর ভ্যালুটা ওয়ান বসিয়ে দিই।
দেখো তো, নর্মালি একটা ফাংশন এফ অফ এক্স, এটা ইকুয়ালস টু যদি এ বাই এক্স হয়, তুমি এর ভ্যালুটা ওয়ান বসাও, এর ভ্যালুটা ওয়ান বসালে কি পাবে? তো এটা এফ অফ ওয়ান যেটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, এ হয়ে যাবে। আর এফ অফ ওয়ান এটা মানে এফ অফ সামথিং, এটা মানে কি, এটা মানে তো ওয়াই, তার মানে ওয়াই ইকুয়ালস টু এ। তুমি যখন এক্স এর ভ্যালু ওয়ান বসাবে, দেখো এখানে এক্স এর ভ্যালু ওয়ান কোনটা, এটা এক্স এর ভ্যালু ওয়ান, ওয়ান বসালে ওয়াই এর ভ্যালু কি আসছে? তোমরা একটু ভালো করে যদি দেখো, ওয়াই এর ভ্যালুটা এই একটা পয়েন্ট আসবে, যেই পয়েন্টটা অ্যাকচুয়ালি ওয়ানই ডিনোট করছে। এটা যদি ওয়ান হয়, এটা ওয়ান হচ্ছে, আমরা গ্রিড দেখে বলছি। সো যদি এই ধরনের ক্লিয়ার গ্রাফ না থাকে, তাহলে বলাটা আসলে খুব বেশি সুবিধাজনক না। তখন তুমি এভাবে বলে বলে দিবে যে গ্রাফটা একটা রেশনাল ফাংশন, যেটা হচ্ছে এ বাই এক্স, এই টাইপের কোনো একটা গ্রাফ হতে পারে। ওকে, আচ্ছা। তো এটা হলো, আবার এমন তো হতে পারতো যেটা জাস্ট এ বাই এক্স না, এটা এ বাই এক্স টু দি পাওয়ার এন, এই টাইপের কিছু একটা। কারণ দেখো, তুমি যখন এখানে ওয়ান বসাবে, ওয়ান টু দি পাওয়ার এন আলটিমেটলি তো ওয়ানই হলো, তাই না? তখন কিন্তু আসলে এই সেম ভ্যালুটাই পাবে, যে এখানে ওয়ান বসো, এই পয়েন্ট দিয়ে যাবে। তো এখান থেকে তাহলে একটা জিনিস আইডিয়া করতে পারছো, যে ফাংশনটা যদি এ বাই এক্স টু দি পাওয়ার এন এই টাইপের কিছু একটা হয়, সেটা অবশ্যই ওয়ান কমা ওয়ান এই পয়েন্ট দ্বারা পাস করবে। ওকে, সো এটা ওয়ান কমা ওয়ান এই পয়েন্ট দ্বারা অল টাইম পাস করবে। আচ্ছা, তো আহ এখান থেকে তাহলে আমি এতটুকু আইডিয়া করতে পারছি। সো এর থেকে বেশি আইডিয়া করার সুযোগটা নেই। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে সেম কাজটাই হচ্ছে, বাট একটু ডিফারেন্ট ভাবে। দেখো তো, এইখানে ওদের মাঝখানে এই জায়গায় যে গ্যাপটা ছিল, এখানে আর এখানে যে গ্যাপটা ছিল, এখানে আর এখানে গ্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি একটু বেশি, তাই না? বেশি গ্যাপ হচ্ছে। তার মানে কি বোঝানোর চেষ্টা করছি, ধরো এক্স এর ভ্যালু আমি যত কমাচ্ছি, এটা তত তাড়াতাড়ি, মানে আরো কুইকলি, কাইন্ড অফ কুইকলি সেটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। আম আই গেস, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ধরো একটা হচ্ছে এ টু দি এ বাই এক্স, বা জাস্ট এর জায়গায় ওয়ানই ধরে নিচ্ছে আপাতত সুবিধার জন্য। একটা হচ্ছে ওয়ান বাই এক্স, আর এটাকে আই গেস আমি ধরে নিলাম ওয়ান বাই এক্স কেউ। ওকে, মানে এই যে ডিফারেন্সটা হলো, যে এখানে গ্যাপটা বেড়ে গেল আর এখানে গ্যাপটা কম ছিল, তো এই ডিফারেন্সটার কারণটা কি, এটা আমাকে বুঝতে হবে। তো এটা বোঝার জন্য আমার একটা আইডিয়া হচ্ছে, হতে পারে ওই যে আমি বললাম না এক্স টু দি পাওয়ার এন, এটা কিছুটা হবে। তো এর পাওয়ারটা হচ্ছে কাইন্ড অফ একটা বেশি একটা কম। তো এখন কোশ্চেন হতে পারে এখানে কেন এক্স স্কোয়ার নিয়ে নি, নিতে পারতাম, বাট আমি অ্যাকচুয়ালি জানি না এক্স স্কোয়ার নিলে কি হবে। তো আমি রাখলাম, এটা যেহেতু অড ছিল, এটাকে আমি একটা অড ফাংশন রাখার চেষ্টা করছি। আমি ইভেন অড ফাংশন এই দুটাকে আসলে এখানে রিলেট করার চেষ্টা করছি। সো আমি তোমাদের সাথে আগাচ্ছি, যে কি কি লজিক এখানে আনতে পারো। সো একদম তুমি এখান থেকে নর্মাল একটা গ্রাফ দেখে তুমি বলতেই পারো এটা গ্রাফ হচ্ছে এই ধরনের। তো এত টাইম ওয়েস্ট করা আসলে কাইন্ড অফ মানে হয় না, যদি না তুমি আসলে লজিকটা বুঝতে পারো। সো আমার টার্গেট জাস্ট শুধুমাত্র তোমাকে এটা দেখে শেখানোই না, তোমার লজিকটা বা তোমার যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, এটা যাতে আমি তোমাকে একটু কিছুটা হলেও হেল্প করতে পারি, এটা তোমাকে কাইন্ড অফ ফার্টাইল করতে। সো তাহলে দেখি, ধরো এখানে আমি যখন দেখছি যে এক্স এর ভ্যালু, দেখো এই দিকটাতে দেখো, যখন এক্স এর ভ্যালু এখানে টু ছিল, টু এর আর এখানে যখন টু ছিল, টু এর ক্ষেত্রে দেখো আমি তখন কি পাচ্ছিলাম, কাইন্ড অফ এটা কাইন্ড অফ আমি হাফ পাচ্ছি, ওয়াই এর ভ্যালু হাফ পাচ্ছি। আর এখানে যখন টু ছিল, তো কাইন্ড অফ এটা কি হয়ে গেল, কাইন্ড অফ জিরোর কাছাকাছি চলে গেল। সো কাইন্ড অফ জিরোর কাছাকাছি চলে গেল। জিরো কখন হয়, জিরো দেখি তো ওয়াই এর ভ্যালু কখন হওয়া পসিবল। ওয়াই ইকুয়ালস টু আমি ওয়াই ইকুয়ালস টু এখানে ওয়ান বাই এক্স এটা ধরেছিলাম। তো এখানে যদি আমি এটার ভ্যালু বাড়াই, এক্স এর ভ্যালু বাড়াই, টু দিই, এটা হাফ হবে, ওয়াই ইকুয়ালস টু হাফ হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে ভ্যালুটা কি দিচ্ছি, এটা ভ্যালুটা আমি এখানে ধরো ফাইভ দিচ্ছি, তাহলে এটা আরো ছোট হলো। এখন এটা যদি ওয়ান বাই ইনফিনিটি হয়, তাহলে ওয়াই ভ্যালু একদম জিরো হয়ে যাবে, তাই না? আগে জিরো বসাচ্ছিলাম, জিরো বসালে ইনফিনিটি হচ্ছিল, আর এখানে আমি আরো বড় কোনো সংখ্যা বসাচ্ছি, যার কারণে এই ওয়াই এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। তো আমি এটা কি দেখছি, এখানে ওয়াইটা একটু কাইন্ড অফ লেটে, মানে যখন আমি এক্স এর বড় মানের জন্য ওয়াইটা জিরো হচ্ছে, আর এক্স এটা ছোট মানের জন্যই ওয়াইটা জিরো হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি আইডিয়া করতে পারি, হ্যাঁ অবশ্যই এই ক্ষেত্রে এর এক্স টু দি পাওয়ার এন, এখানে এন এর ভ্যালু হচ্ছে বেশি, এখানে এন এর ভ্যালু কম। কারণ এন এর ভ্যালু কম বলেই তো এটা জাস্ট হাফ থাকছে, বাট মানে টু এর জন্য জাস্ট হাফ থাকছে। বাট এইখানে এই যে এক্স টু দি পাওয়ার এন, এন এর ভ্যালুটা বেশি বলেই, মানে ওয়ান বাই টু, ধরো টু কিউব, এটা বলে ওয়ান বাই এইট হয়ে যাচ্ছে, বা আরো বেশি হতে পারে, ধরো ওয়ান বাই টু দি পাওয়ার ফাইভ,
ওকে, 1/32 এটা হয়ে যাচ্ছে, এটা কাইন্ড অফ 1/32 খুবই ছোট, কাইন্ড অফ জিরোর কাছাকাছি। সো এইভাবে আমরা অ্যাকচুয়ালি আমরা আইডিয়া করতে পারি। ওকে, সো এখান থেকে অ্যাসিম্পটোটের একটা ধারণা করা যায়। তো অ্যাসিম্পটোট কি? অ্যাসিম্পটোট হচ্ছে এমন কোন একটা রেখা, এমন কোন একটা লাইন, যেই লাইনকে এই ধরনের ইনফাইনাইট গ্রাফগুলো ওই লাইনটাকে বেসিস করে তার আগানো শুরু করে। যেমন ধরো এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এই দুটার দিকে অ্যাপ্রোচ করছে তারা। সো কাইন্ড অফ এটা কিন্তু কখনো মিট করবে না। তো তোমরা যখন এই ধরনের কোনো গ্রাফিং সফটওয়্যার, ডেসমোস হতে পারে, সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো, একটা ফাংশন লিখে এই ধরনের গ্রাফ পাবে। তো সেই ক্ষেত্রে তোমরা জুম করবে, জুম করে করে দেখবে যে কখনোই মিট করবে না, বাট খুবই কাছাকাছি থাকবে, যে মিট করে ফেললো, মিট করে ফেললো, এই টাইপের কিছু একটা। তো সেই লাইনগুলোকে বলা হয় অ্যাসিম্পটোট। তো এখানে কি, এখানে ওয়াই অ্যাক্সিস এটা একটা অ্যাসিম্পটোট, এক্স অ্যাক্সিস এইটা আবার একটা অ্যাসিম্পটোট। এখন বলতে পারো ভাই এটা কি সিমেট্রিক কিনা? হ্যাঁ, এটা সিমেট্রিক। কার রেসপেক্টে? এটা অরিজিনের রেসপেক্টে কিন্তু সিমেট্রিক। ওকে, এটাও বলতে পারো। সো আই গেস এখান থেকে তোমরা এতটুকু আইডিয়া পেয়েছো। তো এখানে দেখো এটা একটা শিফটেড গ্রাফ, এটাকে আমরা শিফট বলিনি। দেখো এখানে ওর যে গ্যাপটা ছিল, এটা নেগেটিভ সাইডে, এক্স এর নেগেটিভ সাইডে এখানেও কিন্তু ফাঁকা ছিল, এক্স এর পজিটিভ সাইডে এখানেও কিন্তু আসলে গ্যাপটা বৃদ্ধি পেয়েছে। বাট এখানে যেটা হলো যে এই টোটাল গ্রাফটা কাইন্ড অফ শিফট হয়ে কাছে চলে এসেছে। সো এখন আসলে আমি যদি এটা আরেকটা লাইন আঁকি এই বরাবর, দেখো। সো এটা কাইন্ড অফ কি করলো, যে এই লাইনটাকে আগে যেমন ছিল, আমরা এটাকে ওয়াই অ্যাক্সিস ধরছিলাম, এখন কাইন্ড অফ তুমি যদি এটাকে ওয়াই অ্যাক্সিস ধরো তাহলে এই গ্রাফটা আর এই গ্রাফটা সেম গ্রাফ হয়ে গেল। তার মানে এটা হচ্ছে কি শিফটেড গ্রাফ। তো শিফটেড গ্রাফ হওয়ার মিনিং হচ্ছে যদি এমন থাকতো, এখান থেকে ধরো ফাংশন যেটা এফ অফ এক্স, এটা মানে ধরো 1/x হয়। ওকে, সো এখানে আমি যখন এক্স এর ভ্যালু 0 বসাবো, তখন আলটিমেটলি আচ্ছা এক্স এর ভ্যালু 0 না, ধরো আমি এখানে এই যে 0 মানে নিচে যেটা থাকবে এইটাকে যখন আমি 0 করব, তখন আলটিমেটলি এক্স এর ভ্যালু 0 হচ্ছে না। মানে 1/x এখানে যখন 0 বসাচ্ছি তখন কিন্তু আমি ইনফিনিটি পেয়ে যাচ্ছি, ওয়াই এর ভ্যালু ইনফিনিটি পেয়ে যাচ্ছি। তো ওয়াই এর ভ্যালু ইনফিনিটি পেতে হলে এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু কি হবে না, 0 হবে না। তো এটা এক্স এর ভ্যালু দেখি কি হচ্ছে, 1। যখন এক্স এর ভ্যালু 1 হচ্ছে, 1 হওয়ার পরে এটা ইনফিনিটি চলে যাচ্ছে। তারপরে ওয়াই ভ্যালু ইনফিনিটি হবে যখন এক্স এর ভ্যালু হচ্ছে 1, এই টাইপের কিছু একটা, তাই না? আচ্ছা, তাহলে আমি এফ অফ এক্স ইকুয়ালস টু 1 বাই এখানে এক্স বসবে। তো এখানে 0 করতে হলে আমাকে কি করতে হচ্ছে, এভাবে লিখে দিই। দেখো x-1 লিখলাম। এখন দেখো এক্স এর জায়গায় 1 বসাও, 1 বসালে টোটাল ভ্যালুটা এখানে 0 হয়ে গেল, তখন y এর ভ্যালু ইনফিনিটি হচ্ছে। বুঝতে পেরেছো? তো তার মানে এটা হচ্ছে একটা শিফটেড গ্রাফ, যেটার ফাংশনটা এই ধরনের কিছুটা হতে পারে। আচ্ছা, তো এটা কেমন? এটা হচ্ছে ওই যে আমি বললাম না, আমি কেন জাস্ট অড ফাংশন নিয়ে কাজ করছিলাম, 1/x, 1/x কিউব এটা নিয়ে চেষ্টা করছিলাম। তো এইটা দেখো, তো আমরা একটু 1/x² এটা নেওয়ার চেষ্টা করি। ওয়াই কোস্ট হচ্ছে 1/x, এটা নিয়ে একটা আলোচনা করবো। একটা হচ্ছে ওয়াই কোস্ট হচ্ছে 1/x², এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ওয়াই কোস্ট যখন 1/x করবো, এক্স এর নেগেটিভ ভ্যালু বসাই, তখন ওয়াইটাও কিন্তু আসলে নেগেটিভ হয়ে যাবে। ওকে, সো ওয়াই পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বাট এখানে দেখো ওয়াই অল টাইম পজিটিভ হবে। সো ওয়াই যাতে অল টাইম পজিটিভ থাকে, এই জন্য এই ওয়াই পোর্শন গুলো মানে এই যে গ্রাফটা, সব ক্ষেত্রে এটা উপরের দিকে থাকবে। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, ভাইয়া ওয়াই কি নেগেটিভ হতে পারে না? এটা হতে পারে। কেমন, কিভাবে হতে পারে? যদি আমি এভাবে ফাংশনটাই ধরে নেই 1/-x², ওকে, তখন ওয়াইটা অল টাইমই নেগেটিভ থাকবে। তার মানে হচ্ছে এই যে দুইটা পার্ট আছে সেম গ্রাফেরই, এই দুইটা পার্ট কি হবে, হয় একসাথে থাকবে, মানে এটা পজিটিভ ওয়াই দিকে থাকতে পারে, নেগেটিভ ওয়াই দিকে থাকতে পারে, বাট এটা অল টাইম একসাথেই থাকবে। ওকে, আচ্ছা। আর এছাড়া কি এটাও সিমেট্রিক, এটা কার রেসপেক্টে সিমেট্রিক, এটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। ওই ক্ষেত্রে এটা অড ফাংশন ছিল, এই জন্য একটা পয়েন্টের রেসপেক্টে, এটা একটা ইভেন ফাংশন, এই জন্য এটা একটা লাইনের রেসপেক্টে সিমেট্রিক। ওকে, তাহলে তোমরা রিলেট করতে পারছো যে অড ফাংশন, ইভেন ফাংশন এগুলোর কারণে আসলে যে সিমেট্রি গুলো এটা কি ধরনের হয়। তো মোস্ট অফ দি কেসেস সবগুলো ফাংশনকে এইভাবে আমরা এদের প্রপার্টিস দিয়ে আমরা সম্পূর্ণভাবে জাস্টিফাই করতে পারি। কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে। ওকে, সো আমাদের নলেজটা একটু কম, তো সবকিছু আমরা জানি না, বাট আমরা একটা আইডিয়া করতে পারি। সো ওই আইডিয়ার উপর বেসিস করেই আমরা অ্যাকচুয়ালি আমাদের টোটাল যে একটা জার্নি আছে, সেই জার্নিটা আমরা কন্টিনিউ করব। তো এখানে দেখো, এখানে একটা একটা গ্রাফ। সো আমিও শিওর না এই গ্রাফটা কেমন হতে পারে, বাট একটা আইডিয়া করতে পারছি। আমি ভ্যালুগুলো দেখে, যখন এক্স এর ভ্যালু 100, তখন ওয়াই এর ভ্যালু 10। সো এটা কখন হতে পারে, এক্স এর ভ্যালু যদি 100 হয়, ওয়াই এর ভ্যালু 10, এক্স এর ভ্যালু 100,
ওয়াই এর ভ্যালু 10। এটা তখনই হওয়া পসিবল যদি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে রুট এক্স হয়। ওয়াই ইকুয়ালস টু হচ্ছে রুট এক্স হবে। যদি ওয়াই ইকুয়ালস টু রুট এক্স হয় তাহলে দেখো, তুমি মানে স্কোয়ার রুট এক্স হয় তখন এখানে 100 বসাও, 100 বসালে এখানে পাচ্ছ কি 10। তো এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া শুধুমাত্র কেন আমি এখানে 10 বসালাম, প্লাস মাইনাস 10 কেন বসালাম না? তো নর্মালি যেটা হয়, আমরা যখন ওয়াই ইকুয়ালস টু রুট এক্স এটা লিখি, ওকে, তখন শুধুমাত্র আমরা পজিটিভটাই নেই। কারণ কি, আমরা রুট এক্স, ওকে, রুট এক্স এটাকে এভাবে লিখি যে √100, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বোঝায় না, প্লাস মাইনাস 10 এটা কিন্তু আসলে বোঝায় না। তাহলে কি বোঝায় অ্যাকচুয়ালি? যদি এমন হতো যে ওয়াই স্কোয়ার এটা ইকুয়ালস টু 100, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 100, তখন আমি যখন ওয়াই কে এটা স্কোয়ার রুট করছি, এই এই যে দেখো এই স্কোয়ারটাকে যখন সরাচ্ছি, তখন এখানে প্লাস মাইনাস √100 এটা থাকবে। অর্থাৎ একটা জাস্ট √100 থাকবে আর একটা নেগেটিভ √100 থাকবে। ওকে, সো অলরেডি এইটা একটা সলিউশন টাইপের হলো, মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এইটা একটা সলিউশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু রুট এক্স। আরেকটা সলিউশন কি, ওয়াই ইকুয়ালস টু নেগেটিভ রুট এক্স। বুঝতে পেরেছো? এজন্যই কি হলো, এজন্যই এটা জাস্ট আমি শুধুমাত্র 10 নিচ্ছি, নেগেটিভ 10 আসছে না। যদি এটা আরেকটা সলিউশন নিতাম তাহলে সেটা হয়ে যেত ওয়াই ইকুয়ালস টু মাইনাস রুট এক্স, ধরো এখানে লিখে দিচ্ছি এটা মাইনাস রুট এক্স, তখন এখানে -10 চলে আসতো। বুঝতে পেরেছো? ওকে, তাহলে ওয়াই ইকুয়ালস টু রুট এক্স এইটার গ্রাফ হচ্ছে এটা। আবার ওয়াই কোস টু নেগেটিভ রুট এক্স, আই গেস এটার গ্রাফ আছে কিনা। আচ্ছা, এটা গ্রাফটা এখানে দেওয়া নেই। তো ওয়াই কোস টু যদি নেগেটিভ রুট এক্স হতো, সেটা গ্রাফটা কেমন হতো? সেটা গ্রাফটা জাস্ট সিম্পল এটা থাকতো, বাট এটা নেগেটিভ সাইডে থাকতো, এই যে নিচের দিকে থাকতো, এই টাইপের কিছুটা থাকতো। সো আসলে এভাবে আঁকাটা খুব বেশি সুবিধার না, জাস্ট আইডিয়া করতে পারা যায়। তখন শুধুমাত্র ইয়োলাটা হতো। আর যদি ওয়াই কোস টু ওয়াই স্কোয়ার কোস টু এক্স হতো তাহলে টোটাল গ্রাফটাই হতো। তাহলে এখানে একটু লিখে দিই, যখন আমি বলছি ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, তখন আমি পাচ্ছি রেড পার্ট। ওকে, আবার আমি যখন বলছি ওয়াই ইকুয়ালস টু নেগেটিভ রুট এক্স, তখন আমি জাস্ট পাচ্ছি ইয়েলো, ইয়েলো পার্ট। ওকে, আবার আমি যদি এমন দেখি যে এভাবে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এক্স, তখন আমি কি পাচ্ছি? বোথ রেড পার্ট, রেড, অ্যান্ড আমি এখানে বোথ ইয়েলো পাচ্ছি। ওকে, সো আই গেস তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, দেখি আমাদের নেক্সট ফাংশন কি আছে। আম, এখানে দেখো, আর আই গেস এখানে তোমরা এতটুকু তো বুঝতে পারছো যে এটা একটা ইভেন ফাংশন আর এটা একটা অড ফাংশন। কারণ কি দেখো, এখানে পাশাপাশি দুইটা কোয়াড্রেন্ট নিয়ে আছে, এটা ফার্স্ট আর ফোর্থ নিয়ে আছে। যদি আমার হতো ফার্স্ট আর থার্ড, সেকেন্ড আর ফোর্থ, তাহলে কিন্তু আসলে এটা অড ফাংশন হতো। তার মানে এটা কি, এটা দেখে বলতে পারবে যে এটা একটা অড ফাংশন। আবার এটা দেখো একটা পয়েন্টের রেসপেক্টে সিমেট্রিক। ওকে, আর কি কি আইডিয়া করা যায়? এটা যখন ওয়ান, তখন এটা ভ্যালু ওয়ান। ওকে, আচ্ছা, তো আরো যদি বড় গ্রাফ হতো তাহলে হয়তো বা কিছুটা আইডিয়া পাওয়া যেত। সো বাট এখান থেকে আমরা একটু আইডিয়া করতে পারি। বাট আমার যতদূর মনে হচ্ছে এই গ্রাফটা অ্যাকচুয়ালি কি হবে, আই গেস ওয়াই ইকুয়ালস টু কিউব রুট অফ এক্স, সরি কিউব রুট অফ এক্স এই টাইপের ফাংশন হবে। ওকে, ওয়াই 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 ইকুয়ালস টু কিউব রুট অফ এক্স। বুঝতে পেরেছি। এখন যদি এমন হতো ওয়াই ইকুয়ালস টু মাইনাস কিউব রুট অফ এক্স, এটা যদি থাকতো তাহলে গ্রাফটা অ্যাকচুয়ালি এইভাবে হতো। এই টাইপের গ্রাফটা হতো, মানে এখানে যেমন ফার্স্ট আর থার্ড দিয়ে আছে, তখন সেকেন্ড আর ফোর্থ দিয়ে হয়ে যেত। ওকে, তাহলে এটা নিয়ে আর হ্যাঁ, এটা নিয়ে তাহলে আর আগাচ্ছি না। এখানে তো এতটুকু বুঝতে পেরেছো। সো এখন দেখি, আচ্ছা আই এম নট শিওর এখানে যদি নেগেটিভ হতো, আচ্ছা এক্স এর ভ্যালু যাই বসাই তখন ওয়াই এর ভ্যালু এখানে নেগেটিভ আসতো। হ্যাঁ ঠিক আছে। সো নেক্সট দেখো এই পার্টটুকু। তো এটা তো মাত্র কি ফাংশনে দেখলাম। হ্যাঁ, এটা কি হতে পারে? এটা হচ্ছে কিউব রুট অফ এক্স, কিউব রুট অফ এক্স, বারবার √3 লিখছি, কিউব রুট অফ এক্স এটা। এখন এই গ্রিন পার্টটা এইটা কি বোঝাচ্ছে এটা একটু দেখা দরকার। দেখো তো এই গ্রিন পার্টটা আমরা অলরেডি করে এসেছি, এটা এক্স কিউব এটাকে বোঝাচ্ছে কিনা। তো এটা কি এক্স কিউব বোঝাচ্ছে? এক্স কিউব নাও হতে পারতো, আই এম সরি, আসলে এভাবে বলা উচিত না। আহ এটাকে যদি আমি জেনারেলাইজ ভাবে বলি, যেটা nth রুট অফ এক্স, আর এটা হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন। ওকে, যেখানে এন হচ্ছে একটা অড, এন হচ্ছে অড। কারণ কি, ওই যে ফার্স্ট আর থার্ড মিলে আছে। ওকে,
আচ্ছা, এখন দেখো এই আর এন, এই দুটো কি সেম কিনা? সেম বোঝার ওয়ে হচ্ছে আমি যদি এখান থেকে একটা লাইন ড্র করি, এই পয়েন্ট অরিজিন আর এই পয়েন্ট, তাহলে দেখো এই লাইনের রেসপেক্টে এখানে যতটুকু আছে এখানে ততটুকু আছে, বা ভালোভাবে বলতে গেলে ম্যাথমেটিক্যালি এটা একটা সিমেট্রিক। তো সিমেট্রিক আছে বলেই রেড পার্ট আর গ্রিন পার্টের কথা বলছি, সিমেট্রিক বলেই এর এর ভ্যালুগুলোটা সেম। যদি সিমেট্রিক না হতো তাহলে এর এর ভ্যালুটা সেম হতো না। এই টাইপের, আচ্ছা এই টাইপের গ্রাফ দেওয়া নেই এখানে। তো এটা কি, এটা হচ্ছে একটা পেরিয়ডিক ফাংশন যেটা হচ্ছে সাইন এক্স। ওকে, তো সাইন এক্স এর ভ্যালুগুলো কি হয়, নর্মালি 0 থেকে 2 পাই পর্যন্ত সবগুলো ভ্যালু থাকে। এরপরে যখন 2 পাই থেকে আমি আবার স্টার্ট করি তখন সেই ভ্যালুগুলো রিপিট করে। ওকে, তার মানে এমন হচ্ছে, এভাবে যদি লিখি সাইন সাইন এক্স, এটা যে কথা, সাইন 2 পাই প্লাস এক্স, এটা সেম কথাই। ওকে, আর একটু সুন্দর করে যদি লিখতে চাই, সাইন এক্স যে কথা, সাইন, এখানে 2 পাইয়ের জায়গায় আমি এভাবে লিখলাম এন 2 পাই। ওকে, বা 2n পাই এভাবে লিখি, 2n পাই প্লাস এক্স, এটা অ্যাকচুয়ালি সেম ওয়েতে থাকবে, সেম থাকবে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আর কি কি দেখা যায়, এখান থেকে আর বলতে পারি আমরা আহ এটা একটা পিক, এটা একটা পিক পয়েন্ট। ওকে, এটা একটা পিক পয়েন্ট, এটা আরেকটা পিক পয়েন্ট। সো আহ, যদি আমি এই লাইন বলি এক্স এক্সিস থেকে হায়েস্ট কে কতটুকু দূরে আছে, তাহলে হায়েস্ট দূরে হবে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, দুইটা পয়েন্টে কিন্তু আসলে এক্স এক্সিস থেকে দূরে দেওয়া আছে। তো এখানে কিছু কথা বলে দিই। ধরো, মানে জাস্ট চিন্তা করো, এটা অ্যাকচুয়ালি কোনো গ্রাফ না, এটা হচ্ছে একটা ওয়েভ। ওকে, এটা একটা একটা ওয়েভ। ওয়েভ হলে এই যে হায়েস্ট যতটুকু দূরে এটা থাকলো সেটাকে আমরা বলি অ্যামপ্লিচিউড। ওকে, সেটাকে আমরা বলি অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড বলি। ওকে, বাট এখানে তো আমরা অ্যাকচুয়ালি গ্রাফ পড়ছি, সো তাহলে আমরা এই জিনিসটা এখানে বলবো না। ওকে, জাস্ট তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া। তো এখানে দেখি, তো এটা হচ্ছে আমার একটা পিক পয়েন্ট, এটা হচ্ছে একটা পিক পয়েন্ট। এটা কখন, যখন পাই বাই 2 হয়, দেখো পাই বাই 2 অ্যাঙ্গেল হয়, এক্স এর value যখন পাই বাই 2 হবে তখন ওয়াই এর ভ্যালু 1। আচ্ছা, আবার এক্স এর value যখন 3 পাই বাই 2 হবে তখন ওয়াই এর ভ্যালু -1। তার মানে এখানে ওয়াই এর যে ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা হাইয়েস্ট, বা সাইন এক্স এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা 0 থেকে শুরু করে বা -1 থেকে শুরু করে সর্বোচ্চ 1 পর্যন্ত আসতে পারে, মাঝখানে 0 হতে পারে। এবং এই থেকে এই পর্যন্ত টোটাল গ্রাফটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস, কোনো ধরনের মানে এখানে কোনো রকম হোল নেই, যেমন কোনো পয়েন্ট নেই যেখানে কোনো রকম ভ্যালু নেই। এটা একটা কন্টিনিউয়াস গ্রাফ। তো এটা হচ্ছে কি, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ধরে নিয়েছি। আচ্ছা, এটা সম্পূর্ণ তার পিরিয়ড। নেক্সট দেখি, নেক্সট কি হলো, এটা হচ্ছে কজ। কজের ক্ষেত্রে যেটা হয় যে কজ যখন আমরা 90 বলি তখন সেটা 0 হয়, এবং কজ যখন 3 পাই বাই 2 হয় সেটাও 0 হয়, এখানে আমরা পাচ্ছি। আবার যখন কস সরি, যখন কস 0 হচ্ছে তখন 1 পাচ্ছি, আবার কস যখন 180 বা পাই হচ্ছে তখন আমরা 1 পাচ্ছি। এটা হচ্ছে কজের গ্রাফ। ওকে, সো এই গ্রাফগুলো, এগুলো হচ্ছে আমরা পিরিয়ডিক গ্রাফ, পিরিয়ডিক গ্রাফ। ওকে, এগুলো হচ্ছে পিরিয়ডিক গ্রাফ। এটা কি, এটা হচ্ছে একটা পিরিয়ডিক গ্রাফ। সো এটা একটা পিরিয়ডিক গ্রাফ। ওকে, এখান থেকে কি বলতে পারি, কস এক্স এটা মানে হচ্ছে কস 2n পাই প্লাস এক্স। আচ্ছা, এটা হচ্ছে 10x, 10x এর গ্রাফ। ওকে, তো 10x এর গ্রাফের ক্ষেত্রে একটা বিষয় আছে। দেখো, এটা এখান থেকে যাচ্ছে, এখানে গিয়ে যখন হচ্ছে পাই বাই 2 তখন এটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে, এই দিক থেকে অ্যাপ্রোচ করছে, ওই দিক থেকে অ্যাপ্রোচ করছে। হ্যাঁ, এরপরে যখন আবার স্টার্ট করলো সেটা আহ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসেছে, মানে নিচে থেকে শুরু করে ফার্স্ট অফ অল আবার এক্স অ্যাক্সিস পর্যন্ত এসেছে, তারপর পজিটিভ ওয়াই অ্যাক্সিস দিকে চলে গিয়েছে। ওকে, তাহলে এর যে গ্রাফটা হবে, জাস্ট একটা পিরিয়ড যদি একটা পিরিয়ড যদি লিখতে চাই, তাহলে ওর একটা পিরিয়ড এইটাকে লিখতে হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত। দ্যাট মিনস -π/2 থেকে আহ মানে -π/2, এটাকে যদি আমরা 0 ধরতাম তাহলে বলতে বলতে হতো -π/2 থেকে +π/2। তার মানে এটাকে যদি একটু এক্সটেন্ড করি তাহলে এই টাইপের কিছু একটা হবে। ওকে, এই টাইপের কিছু একটা হবে। তো এখন যদি কথা বলি যে এখানে কেন একটা ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করেছে, তো এখান থেকে বুঝতে পারছো যে এখানে এই পয়েন্টে এনি হাউ যখন পাই বাই 2 হতো সেখানে 1/0 এই ধরনের একটা ফর্মে চলে এসেছে। ওকে, আর এটা নিয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি এখানে 1/0 চলে আসে। তো এটা হচ্ছে 10x এর গ্রাফ। দেন এটা হচ্ছে ইনভার্স ফাংশন গুলো। ওকে, যখন সাইন ইনভার্স বলছি সেই ক্ষেত্রে দেখো, আমরা পাই বাই 2 কে, যেটা আমাদের আগে
কি ছিল আমাদের ডোমেইন ছিল, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন ভ্যারিয়েবল ছিল, সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস এখন রেখেছি, তার মানে কি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন আমরা কি করতে পারবো, আমরা -1 থেকে 1 পর্যন্ত জিনিসটাকে শিফট করতে পারবো, তখন আমরা এই ধরনের ভ্যালুগুলো পাবো। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে, ভাই এটা কি অ্যাকচুয়ালি পিরিয়ডিক কোন ফাংশন? না, উত্তর কিন্তু আসলে পিরিয়ডিক ফাংশন হবে না। কারণ এখানে তুমি এক্স এর যা মানে যেই অ্যাঙ্গেলের যে কোনো ভ্যালুই হোক, ঘুরে ফিরে এটা অ্যাকচুয়ালি এ এর মাঝখানে থাকবে, -1 থেকেই থাকবে। ওকে। তো অ্যাকচুয়ালি না, এটাকে পিরিয়ডিক ফাংশন বলা যায়। তখন কিভাবে হবে? আগের যেমন ফাংশন গুলো পিরিয়ডিক হতো, তখন ধরো সাইড ওয়াইজ এটাকে বৃদ্ধি করা যেত, ধরো এই ধরনের কোনো কিছু একটা হতো, এখানে আরো কিছু এভাবে বৃদ্ধি পেত, এটা একটা পিরিয়ডিক ফাংশন। বাট এখন এই কেসটা হবে না, এখন যেটা হবে, এখন তোমাকে আসলে উপরের দিক থেকে এভাবে এভাবে বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, সরি, এটা পিরিয়ডিক ফাংশন বলবো। আহ, তো এখানে আরেকটা কথা বলে দেওয়া আছে যে নেগেটিভ, এখানে ইনভার্স ফাংশন বলছি, কিছু কিছু ক্ষেত্রে এই ইনভার্স গুলো মানে ইনভার্স ট্রিগোনোমেট্রি এটা ফাংশন হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় না। কখন হয় না এটা তোমাদেরকে নেক্সট কোনো একটা ক্লাসে বলবো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে ফাংশন হয় না। আচ্ছা, তো এখানে একইভাবে দেখে দেখে নিতে পারো, -1 থেকে শুরু করে +1 পর্যন্ত, যখন π/2 তখন 0। সো 0 হলে π/2 কখন হয়? আচ্ছা, হ্যাঁ, তখন 0 হবে। তো আই গেস এটা কজ ইনভার্সের গ্রাফ। ওকে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা গ্রাফ দেওয়া আছে। তো এটাকে আমরা, দেখো তো, এখান থেকে এখানে বৃদ্ধি পাচ্ছে, এটা একদম বৃদ্ধি পাচ্ছে 0 থেকে শুরু করে। তো এই যে গ্রাফটা আছে, এটাকে চাইলে তো আমরা একটা ইনক্রিজিং ফাংশন বলতে পারি। ওকে, এটাকে একটা ইনক্রিজিং ফাংশন বলতে পারি, ইনক্রিজিং ফাংশন। এটা কিন্তু actually একটা ইনক্রিজিং ফাংশন। এটা কি? এটা দেখবা একটা ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন। ওকে। তো ইনক্রিজিং ফাংশন বা ডিক্রিজিং ফাংশন, এটার যে জেনারেলিস্ট একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা এরকম হয় যে এফ অফ এক্স, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে, কোনো একটা কনস্ট্যান্টে উপরে আবার ভ্যারিয়েবলটা থাকবে। এখন দেখো এটার সাথে তোমরা x⁴n এটাকে আবার ম্যাচ করতে যাও না। এখানে কিন্তু x⁴n এর ক্ষেত্রে n এর ভ্যালুটা ফিক্সড, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, বাট এখানে এক্সপোনেন্টটাই হচ্ছে ভ্যারিয়েবল। ওকে। তো এটা যদি হয়, তখন এটাকে আমি বলবো ইনক্রিজিং, ইনক্রিজিং ফাংশন। এখন যদি -x হয়, সেটাকে আমি বলবো ডিক্রিজিং ফাংশন। সো এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তারপরে দেখো, এটা তুমি বলতে পারো এটা হচ্ছে a⁴x, a⁴ x, আর এটা হচ্ছে a⁻⁻x। এবং এখান থেকে একটা কি পয়েন্ট হচ্ছে, তুমি যদি x এর ভ্যালু 0 বসাও, তাহলে এর ভ্যালু y এর ভ্যালু যেটা পাবে সেটা হচ্ছে 1। ওকে, তার মানে 0 ক্ষেত্রে সবসময় এটা 1-এ ইন্টারসেক্ট করবে। যেমন দেখো, এটা 2 যদি হয়, তাহলে এই যে এই পয়েন্টটা 1 হবে, সেম টু সেম এটা হচ্ছে 1। বুঝতেই পারছো? ওকে। আচ্ছা, তো এখন দেখি আমাদের নেক্সট কি কি আছে। নেক্সট এটা, এখানে দেখো, এই এই সেম গ্রাফটাকে এনি হাও মনে হচ্ছে না কিছুটা ঘুরিয়ে এখানে দেওয়া হয়েছে। সো এখানে যে ফাংশনটা দেওয়া ছিল, এটাকে এনি হাও ঘুরিয়ে এখানে লেখা হয়েছে। তো এখানে কি দেখছি, যখন আমি এক্স এর ভ্যালু 1 বসাবো, তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি 0। আচ্ছা, একইভাবে এটা দেখো, এটা কার রেসপেক্টে, এটা হচ্ছে ওয়াই নেগেটিভ থেকে শুরু করে আস্তে আস্তে পজিটিভ দিকে অ্যাপ্রোচ করছে, যখন এক্স এর ভ্যালু 0। এবং এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে এখানে আসলে কোনো ধরনের কি নেই, ওয়াই এর কোনো ভ্যালু নেই। তো এই ধরনের ফাংশনকে অ্যাকচুয়ালি আমরা লগারিদমিক ফাংশন বলতে পারি। সো এটাকে লগ বি বেজ এক্স, এই ধরনের একটা ফাংশন লিখতে পারি। ওকে। তো আই গেস এটা অ্যাকচুয়ালি আমরা বেসটাকে বি এর জায়গায় ই ধরেছি, সো এটা লগ এক্স এর গ্রাফ হবে। সো আমি যখন হয়তো গ্রাফটা সিলেক্ট করেছিলাম, মোস্ট প্রবাবলি আমি এখানে এলএন এক্স, এটার গ্রাফটা এখানে লিখেছি। সো এলএন এক্স মানে কি, এটা বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম। ন্যাচারাল লগারিদম কখন হয়? যখন ভি ইকুয়ালস টু ই হয়, ই হচ্ছে একটা ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। ওকে। দেন এটা কি, এটা সার্কেল। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা, এখানে আমরা একটা কোনিক্স এর দিকে অ্যাপ্রোচ করছি। তো সার্কেলে যেমন স্ট্রেট লাইনে কিছু ইকুয়েশন ছিল, সার্কেলও কি একটা লোকাস, এইটা একটা ফিক্সড ইকুয়েশন আছে। সেটাকে আমরা এইভাবে লিখি, x² প্লাস y² প্লাস 2gx, ওকে, 2fy প্লাস c কোস্ট হচ্ছে 0। এটা হচ্ছে তার কমন ইকুয়েশন। এখানে দেখার বিষয় হচ্ছে, আমার যেই এখানে যে ডিগ্রি থাকবে, ডিগ্রিটা 2 হবে।
ওকে, ডিগ্রিটা 2 হবে। এক্স এবং ওয়াই এদের যেই কোএফিসিয়েন্ট গুলো থাকবে, কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে অল টাইম এখানে 1 থাকবে, অল টাইম 1 থাকবে। সো যদি 1 না থাকে, এমন যদি হয়, টোটাল ইকুয়েশনকে আমি এ দ্বারা মাল্টিপ্লাই করলাম, কোন একটা ফিক্সড কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করলাম, তখন দেখা যাবে এখানে এ যদি হয় এখানেও এ হবে। সো আমরা এটাকে 1 রাখার চেষ্টা করব, বাট যদি অ্যাকচুয়ালি বলতে হয়, এদের যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, কোএফিসিয়েন্ট গুলো সেম হবে। হ্যাঁ, তো ওদের সেম কোএফিসিয়েন্ট থাকবে, সেম কোএফিসিয়েন্ট। আচ্ছা, তো এখান থেকে এটা আইডিয়া করতে পারছো। খুব বেশি ডিটেলস এখন আমরা যাবো না, যখন প্রয়োজন হবে তখন আমরা দেখে নিব। এটা হচ্ছে একটা এলিপস। তো এটা ক্ষেত্রে ওর যে ইকুয়েশন হয়, এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি ইকুয়ালস টু 1। এটার যে ইকুয়েশন থাকে, ইকুয়েশনটা হচ্ছে এই টাইপের একটা ফরম্যাটে থাকে। ওকে, যেখানে এ আর বি কিন্তু নট ইকুয়াল, এ নট ইকুয়ালস টু বি। সো এ ইকুয়ালস টু যদি বি হয়, তখন সেটা একটা কি হয়ে যাবে, সেটা একটা সার্কেল হয়ে যাবে, সেটা একটা সার্কেল হয়ে যাবে। সো এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এটা হতে পারতো, বা ওয়াই ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, এটা হতে পারতো। এটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেটাটা যখন এখানে 0,0-তে আছে, তখন সেটাটা চেঞ্জ হয়ে যাবে, এতটুকুই। সো আরো এখানে কিছু চেঞ্জ হতে পারে। তো সেটা ক্ষেত্রে হয়তো বা গ্রাফ, যে ইলিপসটা এইভাবে না থেকে কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে, মানে কিছুটা টিল্ট হতে পারে। টিল্ট বলতে কি বোঝানোর চেষ্টা করছি, ধরো, ওকে, ধরো টিল বলতে বোঝার চেষ্টা করছি, তখন ধরো এইভাবে বেঁকে যেতে পারে। এখানে যেমন টোটাল কোঅর্ডিনেটটাই বেঁকে গিয়েছে, কোঅর্ডিনেটটা সেম থাকবে, বাট গ্রাফটা এভাবে বেঁকে যেতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তো এখন দেখি আমাদের নেক্সট, এটাকে আমরা বলি হাইপারবোলা। তো এটাও দেখো ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করছে। আগে যে দুইটা ছিল, ওটা বাউন্ডেড ছিল, একটা সীমাবদ্ধতা ছিল। তো এটা ফাইনাইট ছিল, এটা হচ্ছে ইনফাইনাইট। যদি ইনফাইনাইট থাকে এভাবে, এখানে তো একটা অ্যাসিম্পটোট থাকার কথা। এখানে একটা অ্যাসিম্পটোট আছে, যেমন দেখো এটা একটা লাইনের দিকে যাচ্ছে, এই লাইনটাকে দিকে অ্যাপ্রোচ করছে। আবার এটাও কিন্তু আসলে এই লাইন দিয়ে অ্যাপ্রোচ করছে, এরকম দুইটা লাইন দিয়ে অ্যাপ্রোচ করছে। ওকে, এটাকে আমরা অ্যাসিম্পটোট বলতে পারি। এবং এর যে ইকুয়েশনটা নর্মালি হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। তো আমি এই জায়গাতে খুব কুইকলি বলে যাচ্ছি, মানে খুব বেশি একটা এই কথাগুলো অনেক ডিটেলসে পড়া যায়। তো এটা ম্যাথমেটিক্সের পার্ট, এখানে বলা উচিত নয়। তো যখন প্রয়োজন হবে ফিজিক্সে, তখন আমরা এটা ডিটেলসে বলে যাব। তো এটা হচ্ছে এমন কোন একটা ফাংশন, যেই ফাংশনে দেখো, আহ দেখো ওয়াই এর ভ্যালু, এই ফাংশন গুলো, এই টোটাল এক্স এর ভ্যালু যখন এখানে দেখো তো, এই পয়েন্ট থেকে, এটা পয়েন্ট হচ্ছে 1 থেকে বেশি, 2 থেকে কম, তারপর একটা ফ্র্যাকশন পয়েন্ট। ফ্র্যাকশন পয়েন্টের জন্য আমি ওয়াই এর যে ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে কি, একটা ইন্টিজার পাচ্ছি, 1 পাচ্ছি। এখানে যখন দেখছি তখন আমি 1 পাচ্ছি, এখানে যখন ছিল তখন আমি 1 পাচ্ছি। তার মানে যদি 1.9 এক্স এর ভ্যালু হয়, তখনই কিন্তু আমি ওয়াই এর ভ্যালু যেটা, 1ই পাবো। আচ্ছা, যদি এক্স এর ভ্যালু 1.999 এই টাইপেরও থাকে, তখন কিন্তু আমি ওয়াই এর ভ্যালুটা আসলে 1ই পাবো। বাট যখনই এক্স এর ভ্যালুটা এইটা একটু পাস করে 2 হয়ে যাবে, তখন ওয়াই ভ্যালুটা আমি ধাপ করে কাইন্ড অফ 2 তে চলে যাবো। এই জন্য এখানে একটা গ্যাপ আছে। ওকে, এখানে একটা গ্যাপ আছে, দেখো এভাবে একটা বড়সড় গ্যাপ আছে। তো এই ধরনের ফাংশনকে বলা হয়, এটা অ্যাকচুয়ালি আই গেস ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশন বলতে কি বোঝায়, ধরো এটা কিভাবে ডিনোট করা হয়। ফ্লোর ফাংশন বলতে এখানে ওর যে ফ্র্যাকশন থাকবে, সেই ফ্র্যাকশন গুলো জাস্ট বাদ দেওয়া হবে। ওকে, যেমন 5.3, এটার ফ্লোর ফাংশন বললে 5 হবে। 5.9, ওর ফ্লোর ফাংশন মানে হচ্ছে জাস্ট 5। 6.7, ওর ফ্লোর ফাংশন হচ্ছে জাস্ট 6। ওকে, আবার এখানে সিলিং ফাংশন আছে, যেটাকে এভাবে অ্যাপ্রোচ লেখা হয়। তো এটা ক্ষেত্রে কিভাবে লিখতে হবে, ধরো 5.3, এটারই আমি সিলিং ফাংশন করতাম, তখন সেটা 6 হয়ে যেত। যখন 5.9 করছি, এটা ক্ষেত্রে যেই সিলিং ফাংশন, সেটা জাস্ট হয়ে যেত 6। আর 6.7, এটা সিলিং ফাংশন, বুঝতেই পারছো, এটা হয়ে যাবে 7। ওকে, তো এটা হচ্ছে ফ্লোর ফাংশন। ওকে, তো সিলিং ফাংশন বোঝার বই কি ছিল, তখন শুরু হতে হবে এটাতে, তারপর এটাতে, তারপর এটাতে। ওকে, সো আই গেস তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখি আমাদের নেক্সট কি আছে। আচ্ছা, এখন হচ্ছে লিমিটের ধারণা। তো আমরা কি করব, আমরা ক্লাসটাকে এই পর্যন্তই রাখবো, ক্লাস 3 কে, যে আমাদের গ্রাফটা মোটামুটি শেষ হয়েছে। এবং আমাদের ক্লাস 4 যেটা, সেটা আমরা স্টার্ট করব লিমিট থেকে। লিমিটের পর এখানে কন্টিনিউটি থাকবে। কন্টিনিউটি গুলো বোঝার জন্য আমরা গ্রাফগুলোকে আবার ইউজ করব। সো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমাদের যত ধরনের কোয়ারি আছে, তো আই গেস আমি ক্লাসের শেষের দিকে
জাস্ট জলদি টেনে গিয়েছি। ওকে, এই জায়গায় যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং তোমার যদি পার্সোনালি কোনো কোয়েরি থাকে তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারো। ওকে, সো টিল দেন, নেক্সট ক্লাস পর্যন্ত সবাইকেই বেস্ট উইশেস।